সুযোগ পেলেই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করো, এর থেকে মজার কাজ দুনিয়াতে নাই। শিশুদের সঙ্গে খেলাধুলা করো, তাদেরকে চকলেট কিনে দাও, তাদের আব্বু আম্মু যাই বলুক, চকলেট খেলে কিচ্ছু হয় না। যখন রান্না ভালো হয় তখন যে মানুষটা রান্না করছে তাকে ডেকে থ্যাংক ইউ বলো, যে রান্না অনেক ভালো হয়েছে। ভাবি কি আছে এখানে? কি বিয়ে ভাবি? কই? থ্যাংক ইউ, ভাবি অনেক ভালো রান্না করে, আমাকে রান্না খাওয়াইছে। তোমরা ভাই বোন, আমি এমনি এমনি বলছি, বলার কারণটা বলতেছি। যে রান্না ভালো হয় আমরা অনেক সময় ভাবি কি তার তো রান্না করা দায়িত্ব, তাকে থ্যাংক ইউ বলার কি আছে? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বললে কি হবে? পরের বার সে তোমাকে আরো ভালো রান্না খাওয়াবে। ভাই বুঝতে পারছেন? থ্যাংক ইউ বলো। যারা তোমার চাইতে পদমর্যাদায় কিংবা অবস্থানে ছোট, তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো এবং তাদেরকে মাঝে মাঝে ডেকে তাদের পারিবারিক খবরাখবর জিজ্ঞেস করো, তার ছেলেটা কেমন আছে, তার বাবা কেমন আছে জিজ্ঞেস করো। ওরা যে দোয়াটা, এবং ওরা কিন্তু তোমার জন্য জান দিয়ে ফেলবে। যদি এই ধরনের কোনো মানুষকে তুমি আপন করতে পারো, কাছে টানতে পারো, ওরা জান দিয়ে ফেলে। এবং এই জিনিসটা একই ব্যবহার অনেক উঁচু মানুষের সঙ্গে করলে কিন্তু হয় না, ওরা খুব সাবধান বেশি হয় আর কি, হয় না। এই কাজটা করে দেখতে পারো। আমার বুদ্ধি বলি, আমার বুদ্ধি হচ্ছে যখন যা খেতে ইচ্ছা করবে খেয়ে ফেলবা, যখন যা খেতে ইচ্ছা করবে খেয়ে ফেলবা। হয়তো বা সেই খাবারটা খাওয়ার মতো সুযোগ তোমার জীবনে আর কখনোই আসবে না, সেটা হতে পারে। খেয়ে ফেলবা যখন যা খেতে ইচ্ছা করতেছে। বলতে পারো ভাইয়া এভাবে খেয়ে ফেললে তো অসুবিধা। কি অসুবিধা? ভাইয়া ভুঁড়িটা বেড়ে যাবে একটু। তো ভুঁড়ি বাড়লে কি হবে? ভাইয়া ও পছন্দ করবে না। এক্ষেত্রে আমার লজিক হচ্ছে ওই ভুঁড়ি একটু সবার থাকে কম বেশি, আমারও আছে, সবারই আছে। এই যেমন আমি কথা বলার সময় এমন করে কথা বলতেছি যাতে ভুঁড়ি দেখা না যায়, বুঝছো? লুকাই ফেলতেছি, একটু ঢিলে ঢালা পোশাক পরে যাতে আমার ভুঁড়িটা বোঝা না যায়। আমারও ভুঁড়ি আছে, সবারই একটু একটু থাকে আর কি। কেউ লুকাতে পারে, কেউ লুকাতে পারে না। আর যে মানুষটা আমার এই ভুঁড়িটা পছন্দ করে না, সে মানুষটা আমাকে পছন্দ করার কোনো অধিকারই নাই। তাকে আমি আমাকে পছন্দ করতে দিবই না। আমার ভালোবাসতে হবে, আমার ভুঁড়িটাকেও ভালোবাসতে হবে। আমি তো ভুঁড়ি নিয়েই মানুষ নাকি? শোনো, যদি এমন হয়, ধরো তুমি তাকে খুশি করার জন্য খাওয়া দাওয়া করলে না, জিমনেশিয়ামে গিয়ে মোটামুটি ভুঁড়ি টুড়ি কমাই ফেললাম, বা আমি কমাই ফেললাম। এরপর যখন তার সঙ্গে আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর কিন্তু আমি আর জিমে যাবো না, কারণ আমি তোকে পেয়ে গেছি, রাইট? তখন কিন্তু আমার ভুঁড়িটা আবার বেড়ে যাবে। আবার যদি বেড়ে যায় এবং সে যদি আমারে ছেড়ে চলে যায়, তখন আমি বউ পাবো কই? বউ কি গাছে ধরে? এত সোজা? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বিয়ে করা। আমার কাছে মনে হয় একবার বিয়ে করার চাইতে 5 বার বিচিএস প্রথম হওয়া অনেক সোজা, অনেক সোজা, খুব dangerous একটা ব্যাপার। আচ্ছা, তোমার সবচাইতে সুন্দর ড্রেসটাকে, এটা আমি অনেক ছোটবেলা থেকে ফলো করি, এখন যেটা বলতেছি তোমাদেরকে, তোমার সবচেয়ে সুন্দর ড্রেসটাকে কোনো বিশেষ দিনের পরার জন্য ফেলে রাখবে না, আজকে সেই বিশেষ দিন পরে ফেলো। আমি কখনো ওরকম ঈদের পোশাক ফেলে রাখতাম না। আমার একটা বদভ্যাস হচ্ছে ছিঁড়ে টিড়ে পরে ফেলতাম, প্যাকেট খুলে পরে ফেলতাম। এমনও হইতে পারে না সেই দিনটা তোমার লাইফে নাও আসতে পারে, হইতে পারে না? পারে। সব পরে ফেলো, আজকেই পরে ফেলো, কোনো অসুবিধা নেই, পরে ফেলো। আর আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, ছেলে মেয়ের জন্য বেশি টাকা পয়সা জমানোর কোনো দরকার নেই। আমি অনেক দেখছি ভাই, বড় লোকের অনেক ছেলে মেয়ে পঙ্গু হয়, নিজে কিছু করার মতো ইচ্ছাটা চলে যায়। তুমি যত বেশি তোমার সন্তানের জন্য টাকা পয়সা জমাবা, ওরা তত বেশি পঙ্গু হয়ে যাবে। আমার থিওরি হচ্ছে আমি তাদেরকে পৃথিবীর পথে হাঁটার জন্য তৈরি করে দিব, বাকিটা ওরা করে খাবে। আমি যেমন আমার লাইফে কষ্ট করছি, ও করুক, অসুবিধা কি? আমি কেন ওর জন্য পয়সা জমাবো? মোটামুটি কথা জমাতে হবে, অনেক বিশাল অট্টালিকা বানানোর কোনো দরকার নেই। অনেক কারিগরি টাকা জমালাম, এসব ক্ষেত্রে হয় কি ছেলে মেয়ে পঙ্গু হয়ে যায়, নিজে কিছু করার মতো ক্যাপাবিলিটি হারিয়ে ফেলে। পরেরটা, এটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনার কবরে এই কথাটা লেখা আছে। জানো কেউ কথাটা কি? তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জানিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। এটা ওনার কবরের গায়ে লেখা আছে। এখন আমরা সবাই যে কাজটা করব সেটা হচ্ছে নড়ে চড়ে বসবো, সিরিয়াসলি নড়ে চড়ে বসবো, আই মিন ইট। থ্যাংক ইউ। সবাই এখন
তো আমরা একটু আশিসদার কাছ থেকে শুনবো। আশিসদা বলেন, এখানে দাদা বলেন একটু, আমরা শুনি, কারণ দাদারা তো অলরেডি সাকসেসফুল হয়ে গেছেন, এখন ওরা কিভাবে জীবনটাকে দেখেন একটু দেখি। দাদা প্লিজ। কবরে বা আপনি এটা থেকে কি ভেবেছেন, বা কোনো কিছু ভাবলে বলেন যে আপনি লাইফটাকে এভাবে দেখতে চাই, বা এটা মনে মনে ভেবেছে এটা চাই লাইফ থেকে। দাদা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেন। থ্যাংক ইউ, আজকের অনুষ্ঠানটা তার একটা জ্বলন্ত উদাহরণ। থ্যাংক ইউ। কিভাবে ভাই বলেন, আমরা একটু আপনাদের স্যারদের কাছ থেকে শুনি, স্যাররা কিভাবে দেখেন জীবনটাকে। সবাইকে সবসময় সৎ পরামর্শ, ভালো পরামর্শ দিতে চান। গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার আপনি বলেন। উনি নিজেকে পরের জন্য বিলিয়ে দিতে চান, সবাইকে হেল্প করতে চান। গুড, ভেরি গুড। আপনি বলেন। যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য এমন কিছু ভালো কাজ করতে চাই যে চলে যাওয়ার প্রতিদিন আমাকে মনে রাখবে এবং আমার জন্য কাঁদবে। যাই হোক, আমরা নিচ্ছি না, অনেকগুলো নিলাম। স্যার চাচ্ছেন মানুষের জন্য জীবিত অবস্থায় এমন কিছু কাজ করে যেতে যে কাজগুলোর জন্য মানুষ তাকে মৃত্যুর পর স্মরণ করবে। নাইস। পরেরটা, এই কাজটা মাঝে মাঝে তোমরা করতে পারো, এটাকে বলা হয় অটো সাজেশন। অটো সাজেশন, ভেতর থেকে কি আসে, একটু ভাবলে ভেতর থেকে কি আসে। এবং এটা খুব হাস্যকর মনে হচ্ছে না অনেকের কাছে? আমি তোমাদের বলি, এই কাজটা করবা এবং এটা লিখে ফেলবা, একদম কাগজে লিখে ফেলবা, জাস্ট কাগজে লিখে ফেলবা। এটা আমি খুব ফলো করতাম, আমি কিন্তু কাগজে লিখে ফেলতাম যা যা আমি আগে যেটা করতাম, ওই দিন আমি কি কি করবো পয়েন্ট করে লিখে ফেলতাম, একদম একটা দুইটা তিনটা চারটা করে পয়েন্ট করে লিখে ফেলতাম। এমনও হয়তো অনেক সময় সবগুলো কাজ করতে পারতাম না, কোনো অসুবিধা নাই, যতটুকু কাজ করতে পারতাম বাকিটা পরের দিন করে ফেলতাম। এবং পরের দিন যখন তুমি আগের দিনের কাজগুলো করবা, তখন পরের দিন কিভাবে করবা কাজটা এটা একটু বলি। পরের দিন তোমার যে কাজগুলো করার কথা সে কাজগুলো কমানোর দরকার নাই, তুমি যেটা করবা আগের দিনে যে একটু কম ঘুমাবা, তাহলেই হবে। যদি এটা রেগুলারলি প্র্যাকটিস করতে পারো, ভাই তোমাদের সত্যি বলছি, বিসিএস ক্যাডার খুব ছোট জিনিস। যদি এই কাজটা রেগুলারলি প্র্যাকটিস করতে পারো, বিসিএস ক্যাডার খুব ছোট জিনিস। এর চাইতে অনেক বড় বড় জিনিস তোমাদের পক্ষে পাওয়া সম্ভব, অ্যাচিভ করা সম্ভব, বিশ্বাস রাখতে হবে, অবশ্যই পারবা। লাইফের আরো কিছু গল্প শেয়ার করি। 2011 সালের নভেম্বরের 1 তারিখ, তো আমরা সবাই 30তম বিসিএস পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করছিলাম। রেজাল্ট হয় না, হয় না। সরকারি কাজ তো দেরি হয় ভাই, ভালোই দেরি হয়। আমরা ওয়েট করতেছি, বিভিন্ন রিউমার ছড়াই, গুজব ছড়াই, আজকে রেজাল্ট হবে, কালকে রেজাল্ট হবে, রেজাল্ট তারপরও হয় না। ওই অবস্থার মধ্যে আছে, সবাই খুব টেনশনে আছে, রেজাল্ট হয় না কেন। তো 2011 সালের নভেম্বরের 1 তারিখ আমার এক দোস্ত আমাকে ফোন করে বললো যে দোস্ত আজকে রেজাল্ট হতে পারে, নাও হতে পারে, আজকে না হলে হয়তো কালকে হওয়ার সম্ভাবনা বেশি, তবে আজকে সন্ধ্যার দিকে খেয়াল রাখিস, রেজাল্ট মনে হয়ে যাবে। তখন তো টেনশন আরো বাড়ে, স্বাভাবিকভাবে অনেক বাড়ে। তো আমরা সবাই দেখলাম রেজাল্ট হয় নাই। নভেম্বরের 1 তারিখ রেজাল্ট পাবলিশ হয় নাই 30তম বিসিএস এর। পরের দিন, তো নভেম্বরের 1 তারিখ রাত 11:30টার সময় আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে বের হয়ে পড়ছি। আমি খুব ফেসবুক ফ্রি, প্রচুর ফেসবুকে থাকি, ডিঅ্যাক্টিভেট করে বের হয়ে পড়ছি। এর কারণ হচ্ছে তখন আমরা সবাই খুব টেনশনের মধ্যে ছিলাম, আমাদের সবারই কিন্তু খুব কষ্ট থাকে, রেজাল্ট হয় না, কি না কি হয়, টেনশনে আছি, ব্যক্তিগত কষ্ট। ওই কষ্ট থেকে মন টন খুব ছোট থাকে না, ওরকম অবস্থায় ছিলাম। আর যখন আমাদের মন টন খুব ছোট থাকে, মন খারাপ থাকে, তখন সাধারণত ভালো কোনো কিছু শুনতে ইচ্ছা করে না। কেউ যদি আমাদেরকে ভালো বলে তখন মনে হয় সে আমাকে তাচ্ছিল্য করতেছে, ওরকম ভিতর থেকে মনে হয়। এবং আমার যেটা হতো, যখন আমি খুব কষ্টে ছিলাম এবং আমার ওই কষ্টে থাকার জন্য সবচেয়ে বড় দায়ী ছিলাম আমি নিজেকে দায়ী করতাম ওই সময়টাতে। তখন কেউ আমাকে ভালো কিছু বলুক সেটা আমি চাইতাম না, আমি চাইতাম সবাই আমাকে কষ্ট দিক, এটা আমি চাইতাম, কষ্ট গ্রহণ করা এটা চাইতাম। তো 11:30টায় ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করার উদ্দেশ্য ছিল পরের দিন নভেম্বরের 2 তারিখ আমার জন্মদিন।
আমি চাচ্ছিলাম না কেউ আমাকে পরের দিন উইশ করুক, এটা আমি চাচ্ছিলাম না। তখন এগুলো বিরক্ত লাগে, ভালো কথাও ভালো লাগে না, বিরক্ত লাগে। এবং আমি চাচ্ছিলাম নভেম্বরের 2 তারিখ পৃথিবীতে কেউই মনে না রাখুক। যারা 2-1 লোক আমার জন্মদিন জানে তারাই শুধু উইশ করবে, বাকিটা কেউ আমাকে আমার উইশ লাগবে না। এই দিনটা চাচ্ছিলাম যে কেউই মনে রাখবে না। পরের দিন দুপুরবেলা 2টার দিকে, পৌনে 2টার দিকে আমার সেই দোস্ত ফোন করে বললো কি দোস্ত আজকে রেজাল্ট হবে বিকালবেলা, তুই কনফার্ম? বলে হ্যাঁ কনফার্ম। তো যে ফোনটা করতেছে আর কি, সেও 28 BCS এ পুলিশে আছে, খুব কাছের ফ্রেন্ড, এবং সে ফাউল কথা বলার লোক না, না জেনে কথা বলার লোক না আর কি। তো যখন শুনলাম বিকালে রেজাল্ট হবে, তখন আমার প্রথম অনুভূতি ছিল কি দরকার আজকে রেজাল্ট হওয়ার, ভালো ছিলাম তো, মানে টেনশনে আছি, রেজাল্ট হচ্ছে না কেন। যখন শুনলাম রেজাল্ট হবে তখন আমার মনে হচ্ছে কি দরকার, ওরকম মনে হচ্ছিল। টেনশন দূর করার জন্য আমি মুভি দেখতাম আর কি। ওই সময় মুভি দেখা শুরু করলাম। আমার এখনো মনে আছে দ্য 400 Blows, এই মুভিটা দেখলাম, ওটা ভালো লাগতেছে না। পরে গডফাদার 2 দেখা শুরু করছি। কেমন বেকুব ছিলাম দেখেন, টেনশন দূর করার জন্য গডফাদার 2 দেখতেছি। বিকাল 4টায় আমার মোবাইলে একটা ফোন আসলো, ঠিক বিকাল 4টায়। আর সুশান্ত ভাই রেজাল্ট দিয়ে দিয়েছে 30তম BCS এর, আপনি আছেন ওখানে, আপনার রোল নাম্বার 30-26-53 না? আমি বললাম জি। বলে হ্যাঁ 30-26-53 আছে, কাস্টমসে প্রথম হয়েছেন আপনি। তখন আমার কাছে মনে হয়েছে প্রথম হওয়া যায় নাকি আবার, মানে প্রথম যে হওয়া যায় এটা তো বুঝি নাই কখনো। প্রথমও হওয়া যায়, তাও BCS এর মতো পরীক্ষায়, আসলে তো বুঝি নাই। আরে ভাই প্রথম হওয়া যায় নাকি, আপনি দেখছেন? তাহলে আপনি নিজে ঢুকে দেখেন, আমি ব্যস্ত আছি, আমার ফোন ওয়েটিং পাচ্ছে অনেক, আমি রাখতেছি ভাই বলে কেটে দিছে ফোনটা। ঢুকলাম, তখন খুব বিজি থাকে, PPS এর ওয়েবসাইটটা অনেক বিজি থাকে, লোড হতে সময় নেই অনেক। ঢুকলাম, ঢুকার পরে বহুত কষ্ট করে PDF-টা নামাইছি, ডাউনলোড করছি। ডাউনলোড করার পর ওপেন করে দেখি কি, যে ফন্টে রেজাল্ট দেওয়া আছে ওই ফন্টটা আমার কম্পিউটারে নাই। পরে ওটা নামাইছি ইন্টারনেট থেকে, গুগল থেকে নামাইছি। নামানোর পর দেখি কি BCS শুল্ক ও আবগারি প্রথম রোল নাম্বারটা হচ্ছে 30-26-53। আমি তাকায় আছি, বুঝতেছি না আসলে কি হয়েছে। আমি আবার দেখলাম, ভালো করে দেখলাম যে রোল নাম্বারটা আছে কিনা, থাকলে আমি খুশি আর কি। দেখি যে না আছে, তখন আমি বললাম এরকম তো হওয়ার কথা ছিল না। ওয়েট করতেছি, আমি বাসায় ছিলাম, আমার আম্মা ছিল, উনি ঘুমাচ্ছিলেন, আমার বাবা ছিল কোর্টে, উনি লয়ার, আমার ছোট ভাই গেছে টিউশনিতে। তা আমি কাউকে কিছু বলতেছি না, চুপচাপ বসে আছি, ওয়েট করতেছি। এই জন্য ওয়েট করতেছি যে দেখি না কি হয়, সংখ্যাটা চেঞ্জ হয় কিনা। মনে মনে প্রার্থনা করতেছিলাম আল্লাহ যেন PSC কোনো সংশোধনী না দেয়, সংশোধনী দিলে আমি থাকবো না, আমি শেষ, কোনো কারেকশন যেন না আসে রেজাল্টে। এইভাবে 7-8 মিনিট পর দেখলাম মানুষের যে দিকটাকে আমি সব সময় ঘৃণা করে আসছি, ঘৃণা করি এবং ঘৃণা করে যাব, সেটা হচ্ছে হিপোক্রিসি, ভণ্ডামি। ডবল ফেসড কিছু মানুষ থাকে, ভিতরে একরকম দেখায় আরেক রকম। এই ধরনের মানুষ আসলে ভালো কোনো মানুষ না। এই ধরনের একটা হিপোক্রিটের সঙ্গে ফ্রেন্ডশিপ করার চাইতে একটা শয়তানের সঙ্গে ফ্রেন্ডশিপ করা কিন্তু ভালো, আমার কাছে মনে হয়েছে। পরেরটা, এই ছবিটা ভালো হয়েছে না? আচ্ছা, পরেরটা, ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। এই জিনিসটা কি? গুগল কোম্পানি বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা টপার, যারা ফার্স্ট সেকেন্ড হয়, ওদেরকে সাধারণত চাকরি দেয় না, রিক্রুট করে না। কেন করে না? বর্তমানে গুগলের যে CEO আছেন, তার 2 মেয়াদ আগের CEO, ওনার একটা সাক্ষাৎকার করার সৌভাগ্য হয়েছিল। ওই সাক্ষাৎকার উনি বলছেন যে তোমরা কেন, গুগল কেন টপারদেরকে রিক্রুট করে না। উনি বলছিলেন যাদের রেজাল্ট অনেক ভালো, যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হয়, তাদের অনেকের মধ্যে এই ধরনের মানসিকতা আছে যে আমি কোনো ভুল করতে পারি না, কারণ তার ভুল করতে অভ্যস্ত না। সো যখন কোনো টিমওয়ার্ক করে, টিমওয়ার্কে যখন কোনো একটা ঝামেলা হয়, সেই মানুষটা নিজের ঘাড়ে কোনো দায়িত্ব নিতে পারে না, সে তার টিমের অন্যান্য সদস্যদের ঘাড়ে দায়িত্বটা চাপাই দেয়। যে মানুষটা দোষ স্বীকার করতে পারে না, যে দোষটা আমার, এই কথাটা বলতে পারে না, এই মানুষটাকে দিয়ে আমার কোম্পানির কোনো দরকার নেই, এই কথাটা বলছিল। সো দোষ স্বীকার করা, নিজের ঘাড়ে দায়িত্ব নেওয়া, হ্যাঁ আমিই দায়ী, এটা একটা অনেক ইম্পর্টেন্ট কোয়ালিটি। যদি এমন কিছু করতে চাও বা এমন কিছু চাও তোমার লাইফে যে জিনিসটা তোমার কখনোই ছিল না, তাহলে তুমি শিওর থাকতে পারো তোমাকে এমন কোন একটা কাজ করতে হবে যে কাজটা তুমি কখনোই করো নাই। এতদিন ধরে ধরো অনেক ঘুমাইছো, তাহলে তুমি ঘুমাই এতদিন যা পেয়ে আসছো তাই পেয়ে যাবা, বাড়তে কোনো কিছু পাবা না। যদি লাইফে সাকসেসফুল হতে চাও, তুমি যা চাচ্ছ সেটা চাও,
তাহলে তোমাকে অবশ্যই তোমার কাজ করার ধরন চেঞ্জ করতে হবে। যদি ধরন বদলাতে না পারো, তোমার প্রাপ্তি কখনো বদলাবে না, একই রকম প্রাপ্তি থাকবে। পরেরটা, ভয়ের জিনিস কতটা ভয়ের। ধরো আমি তোমাকে বললাম যে ভাই এখান থেকে একটু লাভ দাও, তুমি খুব সহজে লাভ দিলাম, কোনো ব্যাপারই না। আমি তোমাকে ওখানে তুলে দিলাম, তুলে দিয়ে বললাম ভাই লাভ দাও, তখন কিন্তু তুমি আর লাফাতে পারবে না। দেখো এই ফ্লোরটা কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে কি বলতো? তোমার তাকানোর ধরনটা চেঞ্জ হয়েছে। একটা ভয়ের জিনিস ততটুকুই ভয়ের যতটুকু ভয়ের তুমি মনে করো। ছোটবেলায় আমরা তেলাপোকা ভয় পেতাম, আমি তেলাপোকা খুব ভয় পেতাম ছোটবেলায়, অসম্ভব ভয় পেতাম। অবশ্য ছোটবেলায় তেলাপোকা তো সবাই ভয় পায়, ছোটবেলায় তেলাপোকা ভয় পাওয়াটা একটা ভদ্রতার মধ্যে পড়ে। তো যখন একটু বড় হয়েছে তখন দেখলাম তেলাপোকা কোনো বিষয় না, একটা পানি মারলে মরে যায়, তখন তেলাপোকা ভয় পাওয়া বন্ধ করে দিছি। দেখো তেলাপোকা কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে কি তাকানোর ধরনটা। একটা মৌমাছি আছে, নাম হচ্ছে বাম্বেল বি। বাম্বেল বি, তো বাম্বেল বি এর যে শারীরিক গঠন, বেশ মোটাসোটা একটা মৌমাছি। তো শারীরিক গঠন অনুসারে বাম্বেল বি এর ফ্লাই করতে পারার কথা না, উড়তে পারার কথা না, কিন্তু বাম্বেল বি ফ্লাই করতে পারে, উড়তে পারে। এই বিষয়টা ফিজিক্সের কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না দীর্ঘদিন ধরে। তখন নেচার পত্রিকার একটা অ্যানুয়াল কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এরকম বসছেন যে বাম্বেল বি কেন উড়তে পারে, এটার কোনো ব্যাখ্যা কারোর কাছে আছে কিনা। অনেকে অনেক কিছু বলছে, কোনোটাই কারেক্ট হয় নাই। একজন বিজ্ঞানী দাঁড়িয়ে বললেন আমার একটা আনসার আছে, বলে বলো। বলে এই যে বাম্বেল বি এর যে শারীরিক গঠন, সেই শারীরিক গঠন অনুসারে বাম্বেল বি এর উঠতে পারার কথা না। এই জিনিসটা বাম্বেল বি নিজে জানে না, যদি সে জানতো তার উঠতে পারার কথা না, সে উঠতেই পারতো না। এটা ছিল তার আনসারটা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেটে লাস্টে গেছি, ওখানে এক ছেলে দাঁড়াই বলতেছে কি ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই জন্য আমার একটা সমস্যা আছে। আর তোমার কথাই সমস্যা আছে, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো বলে সমস্যা আছে, কথাটার মানে কি? আমার কোনো মিনিং, এটার কোনো মিনিং নেই, এর কোনো সেন্স নাই আর কি, ইট ডাজন্ট মেক এনি সেন্স। বলে না ভাই একটু বলি, বলো। বলে ভাইয়া যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে ওদের সঙ্গে তো আমাদেরকে ফাইট করতে হয়, তো ওরা তো ভাইয়া বাঘ, আমরা তো বিড়াল, আমরা কিভাবে ফাইট করবো ওদের সাথে, আপনি যদি একটু বুদ্ধি দিতেন। তাহলে ভাই তুমি তো নিজেকে নিজে বিড়াল বলতেছো, আমার কি করার আছে? আমি তোমাদের এইটুকু বলবো ভাই, তোমরা বিড়াল ঠিক আছে, বিড়াল যখন একবার খেপে, একবার যখন রেগে যায়, সেই বিড়ালটাকে দেখছো কখনো? পৃথিবীর এমন কোনো শক্তি নেই সেটাকে আটকাতে পারে, তুমি সেই বিড়ালটা হও। আমি আমার লাইফ থেকে দেখছি বেশিরভাগ মানুষ সাফল্য পছন্দ করে, কিন্তু সফল ব্যক্তিকে সহ্য করতে পারে না, চরম পছন্দ করে। তুমি দেখবা তুমি যখন কোনো একটা কাজে সাকসেসফুল হয়ে গেছো, তোমার একটা কাজিন হয় নাই, তোমার ওই খালা কিংবা চাচা কিংবা চাচি কাজটা বেশি করে, ডোন্ট মাইন্ড, অন্যভাবে নিও না। আমি দেখছি আর কি, বাইরে বলে বেড়ায় হ্যাঁ ও তো ওকে তো ফেভার করছিল, ওকে তো বেশি বেশি মার্কস দিচ্ছে, আমার ছেলেকে তো করে নাই, নাহলে আমার ছেলেও পারতো, এরকম হয় আর কি। তোমার সবচেয়ে কাছের বন্ধুরা সহ্যই করতে পারবে না যখন তুমি সাকসেসফুল হবা, এটা জগতের নিয়ম। তোমার জন্য সবচাইতে বেশি কষ্ট পাবে যখন তুমি অনেক ভালো কিছু করবা, তোমার অনেক কাছের বন্ধুই কষ্ট পাবে, এটা হয়। একটা কথা বলে না, বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, শুনছো কথাটা? এটাকে আমি বানাইছি এভাবে করে, বার্ডস অফ দ্য সেম ফিদার ফিল জেলাস অফ ইচ আদার। আচ্ছা, আর সাফল্য সহ্য করা শিখো। হ্যাঁ, সাফল্য সহ্য করা শিখো। দুনিয়ার নিয়ম হচ্ছে যে সাফল্য তোমার সহ্য হয় না, ওই সাফল্য তোমাকে দিলে তোমার কিন্তু বদহজম হবে, সো আল্লাহ তোমাকে সে সাফল্য দিবে না। অন্যের সাফল্যকে সেলিব্রেট করা শিখো, লাইফে অনেক দূর যেতে পারবা। যদি মানুষের সাফল্যকে বিরক্ত না লাগে, অনেক দূর যেতে পারবা লাইফে। আর আমি লাইফে একটা নীতি মেনে চলি, একটা প্রিন্সিপাল মেনে চলি, সেটা হচ্ছে পৃথিবীতে চলার জন্য দুনিয়া সবাইকে লাগে না। কিছু কিছু মানুষের উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলে, অশান্তিতে ফেলে, আমি ওই সমস্ত মানুষকে লাইফ থেকে ডিলিট করে দেওয়ার পক্ষে। চলার জন্য দুনিয়া সবাইকে লাগবে এটা মনে করবা না। আর ওই অনেক সাকসেসফুল, অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেক কিছু, অনেক মেধাবী, এই ধরনের লোকজনকে তোয়াজ কম করবা। তোয়াজ করলে হয় কি, ওরা তোমাকে দুর্বল ভাবে এবং তোমার আত্মবিশ্বাস কমে যাবে। তাদেরকে তোয়াজ কম করবা, তাদের কাছ থেকে দূর থেকে শিখবা, তারা কোন কোন কাজ করার ফলে তোমার থেকে বেশি পারফর্ম করতে পারে, তাদের কাছে কম যাবা। কাছে কম গেলে নিজেকে ছোট মনে হয় বেশি, এই কাজটা করতে যাও না। আমি করতাম না কাজটা, আমি খুব একটা করতাম না কাজটা, এটা ফলো করতে পারো। সহজ কাজগুলোকে কঠিন করে করার কোনো দরকার নেই, সহজ কাজকে সহজ করবা। ভাত খেতে হলে এভাবে খেতে হবে, এভাবে না।
এভাবে খাওয়ার দরকার নাই। আমরা অনেকে সহজ কাজকে অনেক জটিল করে করার চেষ্টা করি, আর জটিল কাজকে কখনো সহজ করবে না। জটিল কাজকে সহজ করলে হবে কি, অনেক ইম্পর্টেন্ট কাজ তোমার কাছে গুরুত্বহীন মনে হতে পারে ওই মুহূর্তের জন্য, এই কাজটা করবে না। আর ডোন্ট থিঙ্ক অন মাইন্ড, অলওয়েজ থিঙ্ক অন পেপার। যা মাথায় আসছে লিখে ফেলো। প্লিজ এই কাজটা করে দেখো। আমি যদি আমার ডায়েরিগুলো দেখাতে পারতাম ভালো হতো। আমি পড়ার আগেই লিখে ফেলতাম কি কি পড়বো, ওই দিন কি কি কাজ করবো, এগুলো লিখে ফেলতাম। একটু রোবটের মতো চলতাম ওই সময়ে আমার প্রয়োজনে। কারণ আমি অনেক কষ্টে ছিলাম, আমি আমার লাইফ থেকে অনেক কষ্ট পাইছি, অনেক যন্ত্রণা পাইছি, অনেক বেদনা পাইছি। এই বেদনাগুলো থেকে যদি আমি সারা জীবনই ওখানে বাস করি, এটা কোনো লাইফ না। ওটা থেকে সরে আসার জন্য আমি এই কাজগুলো করতাম। যে কাজগুলো নিজে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা করে দেখতে পারো, কাজে আসবে। পরেরটা, আরেকটা কাজ করবা না। পৃথিবীতে যে কয়েকটা কাজ করতে কোনো যোগ্যতারই দরকার হয় না, তার মধ্যে একটা হচ্ছে গীবত করা। যত পারো গীবত এড়িয়ে চলো। তুমি যখন কারো চেহারা খারাপ বলো, তোমার চেহারা কিন্তু একটু ভালো হয় না। কাউকে খ্যাত বললে কিন্তু তোমার স্মার্টনেস একটু বাড়ে না। এতে সময় নষ্ট ছাড়া কোনো কিছু হয় না। আরেকজনকে ছোট করে তুমি বড় হতে পারো, অসুবিধা নেই। এটা একটা টেকনিক বড় হওয়ার। কিন্তু ওই লোক যখন বড় কিভাবে হতে হয় সেটা শিখে যাবে, ও কিন্তু তোমাকে ছাড়িয়ে চলে যাবে। ওই জন্য নিজে শিখো কিভাবে বড় হতে হয়, ওটা বেটার। ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানীর ফলোয়ার হয়ে থাকাটা অনেক ভালো। এবং কখনোই স্মল পিপলের সঙ্গে ফাইট করবা না। যারা স্মল পিপল, তুমি জানো ওদের সাথে ফাইট করলে তুমি জিতে যাবা। 100 বার ফাইট করলে 100 বারই জিতবা, এটা তুমি জানো। তাদের সাথে ফাইট করবা না। সবসময় ফাইট করবা বিগ পিপলের সাথে। ওদের সাথে ফাইট করলে তুমি হেরে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি শিখবে লাইফ থেকে অনেক কিছু। ওই গাধার সঙ্গে যুদ্ধ করে 100 বার জেতার চাইতে সিংহের সঙ্গে যুদ্ধ করে একবার হেরে যাওয়াটা অনেক ভালো। শিখতে পারবে অনেক কিছু। কথা, আরেকটা কাজ করবো না, সেটা হচ্ছে কথা শোনাই দেওয়া। অনেক আছে আমরা কথা শোনাই দিই। একটা কথা বললো কেউ, শোনাই দিয়ে গেল, আমি একটা শোনাই দিলাম পাল্টা। এটা একটা ঝামেলা। ঝামেলা হচ্ছে এটা, যখন কেউ আমাকে কোনো একটা কথা শোনায়, যদি আমি পাল্টা আরেকটা কথা শোনাই দিই, তাহলে কিন্তু কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে যায়। তুমি যদি মুখটাকে বন্ধ রাখো, কোনো কিছু না, ওই ওর কথাটা তোমাকে যে শোনাইছে, তোমার যে ভিতরের জেদটা, যদি সে জেদটাকে একবার জ্বালাতে পারো, ভিতরের আগুনটাকে জ্বালাতে পারো কথাগুলো হজম করে, তখন দেখবা রেগুলারলি এভাবে করতে করতে এমন একটা দিন আসবে যখন তুমি যেটা চাচ্ছ সেটা পেয়ে যাবা। তখন ওই তোমার মুখে কথা শোনার দরকার নাই। তুমি যে কাজটা করছো, তোমার যে সাফল্য, ওই সাফল্যটা ওদের কথা শোনানো না, ঠাস ঠাস চল লাগাই দিবে। ওই দিনটার জন্য ওয়েট করো, আর কোনো কিছু না, মুখে শোনানোর দরকার নাই। পরেরটা, মানে এগুলো আমার খুব রাগ থেকে বলতেছে, আমার লাইফ থেকে শেখা কথাগুলো, আমার লাইফ থেকে শেখা। আমি কখনো কাউকে কথা শোনাই না, চুপচাপ হজম করে আসছি এবং নিজেকে আঘাত করছি যে সুশান্ত তুই এটা যোগ্য, তুই লাইফে অনেক ভুল করছিস, যোগ্য। যদি এখন শুধরে না আনিস, সারা লাইফ এভাবে কাটবে, তোরে চিনবে, তোকে গুনবেও না কখনো, এরকম মনে করতাম আমি অলওয়েজ। আরেকটা কাজ করি আমরা, হোয়াই মি চিল্লাই শুধু। দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিসগুলো আমার সঙ্গে হয় কেন? আমি এত ভালো একটা মানুষ, আল্লাহ শুধু আমার সঙ্গে এমন এমন করে, এগুলো বলি আমরা। একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে, এই গল্পটা মনে রাখবে। আমার মনে হয় না এই প্রশ্নটা কখনো করবে নিজেকে। হাঙ্গেরিতে হাঙ্গেরিয়ান আর্মির একজন শুটার ছিলেন, নাম হচ্ছে কারোলি। উনি ছিলেন হাঙ্গেরিয়ান আর্মির একজন কনস্টেবল এবং ভালো একজন শুটার ছিলেন। উনি ছিলেন হাঙ্গেরিয়ান আর্মির বেস্ট শুটার, ওনার চাইতে ভালো কোনো শুটার ছিল না। হাঙ্গেরিয়ান সরকার তার এই বিষয়টা খেয়াল করলেন যে হাঙ্গেরিয়ান আর্মিতে একজন ভালো শুটার আছে। তখন কারোলিকে বিভিন্ন কম্পিটিশনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হলো। বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশনে অংশ নিতে নিতে দেখা গেল কি, কারোলি হাঙ্গেরির 1 নম্বর শুটার ছিল। ওনার চেয়ে ভালো শুটিং কেউ করতে পারতো না কারোলির মতো। তো কারোলিকে সবাই খুব ভালোবাসতেন। ভালোবাসার কারণ কিন্তু তার শুটিং ছিল না, ভালোবাসার কারণ ছিল এই, কারোলি ব্যক্তিগতভাবে খুব ভালো একজন মানুষ ছিলেন। সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং নিজের ক্ষতি করে হলেও মানুষের উপকার করার চেষ্টা করতেন। অলওয়েজ হাসি মুখে কথা বলতেন, নিজের সময় নষ্ট করে মানুষের উপকার করতেন। এই জন্য সবাই তাকে খুব ভালোবাসতো, পছন্দ করতো। তো কারোলি এই যে ভালো শুটার ছিলেন, হাঙ্গেরিয়ান সরকার চিন্তা করলেন যে পরবর্তী যে অলিম্পিক গেমস, সেই অলিম্পিক গেমসকে কারোলিকে পাঠানো হবে, যাতে কারোলি দেশের জন্য কোনো একটা সম্মান বয়ে নেয়। তো প্র্যাকটিস করা হচ্ছিল। সম্ভবত সালটা হচ্ছে 1932। হ্যাঁ, 1932 তে টোকিওতে যে অলিম্পিক গেমসটা হয়েছিল, সে কারোলিকে পাঠানোর কথা। তো
অনেক প্র্যাকটিস করছেন দেশের সুনাম রক্ষা করার জন্য, অনেক প্র্যাকটিস করছেন। 1932 এর অলিম্পিক গেমস শুরু হওয়ার 1 মাস আগে, জাস্ট 1 মাস আগে, কোন একটা প্র্যাকটিস সেশনে, সে প্র্যাকটিস করতেছে শুটিং, কোন একটা প্র্যাকটিস সেশনে একটা হ্যান্ড গ্রেনেডের আকস্মিক বিস্ফোরণে কারোলির ডান হাতটা এখান থেকে উড়ে গেছে, জাস্ট এখান থেকে উড়ে গেছে ডান হাতটা, কোনো হাত নাই। তো কারোলিকে হসপিটালাইজড করা হলো। তখন কারোলির একজন কলিগ, সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, পাশে বসে খুব কান্না করতেছিলেন যে আল্লাহ তোমার সঙ্গে কেন কাজটা করলো, আমার হাতটা চলে গেলে তো অসুবিধা ছিল না, তোমার সঙ্গে কেন কাজটা করলো, তোমার মধ্যে একটা মানুষ, কখনো কারো ক্ষতি করো নাই, তোমার সঙ্গে কেন কাজটা করলো, কান্না করতেছিল। তা কারোলি হাসতেছে। কারোলি মন খারাপ করো না বন্ধু, আমি ঠিক হয়ে যাব। বলে ঠিক তো হবা, কিন্তু তোমার ক্যারিয়ার তো নষ্ট হয়ে গেল, তুমি আমাদের দেশের 1 নম্বর শুটার ছিলা, তোমার আজকে অবস্থা, তোমার তো ক্যারিয়ার শেষ ভাই। তখন কারোলি একটা কথা বলছিল ওই অবস্থায়, কথাটা আমার পছন্দের। তখন কারোলি তার দিকে তাকিয়ে হেসে বলে কি, ভাই তুমি চিন্তা করতেছো কেন, আমার বাম হাত তো এখনো আছে, অনেক কষ্ট করে বাম হাতটা তুলে বলে আমার বাম হাত তো এখনো আছে, আমি এ হাত দিয়ে শুটিং করবো। তো তখন কারোলির বন্ধু তার মাথার চুল নাড়াই দিয়ে বলে তুমি ভাই পারো বটে, থাকো, বলে চলে গেছে। কারোলি সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর এভাবে প্রায় 6 মাস পর উনি মোটামুটি সুস্থভাবে চলাফেরা করতে লাগলেন কারোলি। তখন উনি বাম হাতে কিভাবে জিনিসপত্র ধরতে হয়, বাম হাতে কিভাবে দরজা খুলতে হয়, বাম হাতে কিভাবে কোন একটা জিনিস গ্রাস করতে হয় শিখলেন, বাম হাতে কিভাবে কাজ করতে হয়, বাম হাতে কিভাবে কলম ধরতে হয়। এটা শিখতে ওনার সময় লাগলো 6 থেকে 7 মাসের মতো। অনেক পরিশ্রম করার পর উনি শিখতে পারলেন। এরপর বাম হাতে কিভাবে পিস্তল ধরতে হয় উনি সেটা শেখা শুরু করলেন। এটা শিখতে ওনার মোটামুটি 6 মাস লাগছে, কিভাবে পিস্তল ধরতে হয়, শুট করতে হয়। উনি শুট করতে পারতেন না, শুট করলে ওখানে চলে যায়, ওখানে চলে যায়, পারতেন না। এইভাবে করে আরো 6 মাস প্র্যাকটিস করার পর উনি মোটামুটি বাম হাতে শুটিং করা শিখলেন, কিভাবে শুট করতে হয় এটা শিখলেন। এরপর টানা আরো 7-8 মাস ডেইলি 17 ঘন্টা করে শুটিং প্র্যাকটিস করতে লাগলেন। ডেইলি 17 ঘন্টা, এই অসুস্থ শরীরে ডেইলি 17 ঘন্টা করে উনি শুটিং প্র্যাকটিস করতে লাগলেন বাম হাতে, অক্লান্ত ভাবে। হঠাৎ উনি একদিন আবিষ্কার করলেন যে উনি পুরনো যে যেমন ছিলেন উনি তেমন করে শুটিং করতে পারেন, বরং আগের থেকে আরো ভালো পারেন। হঠাৎ কোন এক বিকেলবেলা কারোলি যেখানে প্র্যাকটিস করতেন সেনাবাহিনীর প্র্যাকটিস গ্রাউন্ডে, ওখানে গিয়ে হাজির, উপস্থিত। তাকে দেখে সবাই খুশি, ভাই তুমি আসছো আমাদের মধ্যে, বসো বসো বসো, তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে, বলে আমাদের আজকে এখানে একটা কম্পিটিশন হচ্ছে, তুমি বসে দেখো, ভালো লাগবে তোমার। তখন কারোলি হেসে বলল, ভাই আমি তো কম্পিটিশনে দর্শক হয়ে আসি নাই, আমি তোমাদের সঙ্গে কম্পিট করতে আসছি। বলে মানে আমি তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করব। তখন কারোলি কম্পিট করলেন এবং সেই কম্পিটিশনে কারোলি ফার্স্ট হলেন। সবাই তো অবাক, দ্য ম্যান ইজ ব্যাক, দ্য ম্যান ইজ ব্যাক, সবাই অবাক, এই কারোলি ফিরে আসছেন। কারোলি আবার সরকারের নজরে চলে আসলেন এবং ন্যাশনাল যত কম্পিটিশন ছিল সেই কম্পিটিশনে আগের মতো করে অংশগ্রহণ করে উনি আবার হাঙ্গেরির বেস্ট শুটার ছিলেন। এবং তোমরা যদি কারোলির বায়োগ্রাফি পড়ো তখন দেখবে বিভিন্ন জনের মন্তব্য, কারোলি আগে যতটুকু ভালো শুটার ছিলেন ওনার এই অ্যাক্সিডেন্টের পর ওনার দক্ষতা প্রায় দ্বিগুণ পরিমাণে ছিল, উনি আরো ভালো শুটিং করতে পারতেন। 1940-তে লন্ডনে যে অলিম্পিক গেমসটা হয়েছিল সেখানে উনি একজন প্রতিবন্ধী হিসেবে, হ্যান্ডিক্যাপ খেলোয়াড় হিসেবে অংশ নিলেন বাম হাতে, এবং উনি ওনার দেশের জন্য স্বর্ণপদক জয় করে আনলেন। উনি অলিম্পিক গেমসের ইতিহাসে 3 জন প্রতিবন্ধীর একজন যিনি তার দেশের জন্য স্বর্ণপদক জয় করে এনেছিলেন। তোমরা যদি কারোলিকে সার্চ করো তাহলে দেখবা ওনার ছবিটা হচ্ছে এরকম, ডান হাত নাই, বাম হাতে একটা পিস্তল ধরা। দেখো কারোলি কিন্তু তোমার আমার মতো, আমার সঙ্গে কেন এরকম হলো, আমার সঙ্গে কেন এরকম হলো, এটা বলে কিন্তু জীবনটা কাটাতে পারতেন, উনি সেটা করেন নাই বলেই উনি গ্রেট, আমরা গ্রেট না। এই বিষয়ে একটা বই আছে, When Bad Things Happen to Good People, পারলে তো পড়ে নিও বইটা, তোমার মনের অনেক কষ্ট চলে যাবে। When Bad Things Happen to Good People, বইটার নাম হচ্ছে এটা। তো যা র্যাবিট থিওরি একটু বলি, খরগোশ থিওরি জিনিসটা কি একটু ভালো করে শোনো, এটা আমাদের সবারই হয় কম বেশি। খরগোশ অত্যন্ত কিউট একটা প্রাণী, খুব কিউট লাগে না দেখতে, কানগুলো নড়াই এরকম লাগে না? তোমরা কেউ কখনো খরগোশ ধরা ট্রাই করছো? মানে খরগোশটাকে দেখলে মনে হয় না সে বসে আছে যাতে আমি গিয়ে ধরে ফেলতে পারি, ওরকম মনে হয় না? ট্রাই করে দেখছো কখনো খরগোশ ধরার? যারা ট্রাই করো না তারা করতে পারো। খরগোশ ধরা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। খালি দৌড়াই, খুব
শয়তান প্রাণী আর কি, দুষ্ট প্রাণী, ধরা যায় না। শিকারীরা কিভাবে খরগোশ ধরে সেটা একটু বলি। শিকারীরা করে কি, সকালবেলা একটা খরগোশের পেছনে দৌড়ায়, একটা শিকারী একটা খরগোশকে টার্গেট করে, এভাবে করে সে 3-4 ঘন্টা দৌড়ায়, খরগোশটা বারবারই ওকে ডস দেয়, ধরা যায় না, খরগোশটাকে দৌড়াতেই থাকে। এই খরগোশের পালের পিছনে সে দৌড়াচ্ছে। এরপর সে করে কি, ভাবে কি এই খরগোশটা বেশি বজ্জাত, এটাকে ধরা যাবে না, পাশেরটার পিছনে দৌড়ায়। তখন সে পাশের চেঞ্জ করে পাশের খরগোশটা নিয়ে আবার দৌড়ানো শুরু করে। এভাবে করে সারা 3-4 ঘন্টা দৌড়ায় খরগোশের পালের পেছনে। তাকাইছো কেন? খরগোশের পাল, সুশান্ত পাল না। আচ্ছা, দৌড়ায়। এরপর সে আবার দৌড়ায়, সে আবার খরগোশ চেঞ্জ করে। এভাবে দৌড়াতে দৌড়াতে একটা সময় সন্ধ্যা হয়, সে আর খরগোশ ধরতে পারে না। একটু খেয়াল করে দেখো তো, শিকারী যদি খরগোশটাকে চেঞ্জ না করে খরগোশের পিছনে যেভাবে দৌড়াচ্ছে ওই টেকনিকটাকে চেঞ্জ করতো, ধরো খরগোশটাকে এভাবে না দৌড়ায়, সে করলো কি, ডস দিল, ঘুরে আসলো, ঘুরে এসে খরগোশটা ধরার চেষ্টা করলো, বাট বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করলো, তাহলে কিন্তু খরগোশটা ধরাটা তার জন্য সহজ হতো। সহজ হতো না? কারণ প্রত্যেকটা খরগোশই সমানভাবে বজ্জাত, প্রত্যেকটা ধরাটাই হচ্ছে কঠিন। আমরা যখন বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিই তখন আমরা কি করি, আমরা বিসিএস এর জন্য অনেকেই এরকম 5-6 মাস 7 মাস লেগে থাকে। পর একটা সময় মনে হয় বিসিএস বেশি কঠিন, তার থেকে ব্যাংকে চাকরি করবো, এটা অনেক সোজা। এবং যেটা খুব কঠিন মনে হয় তখন ওটা ছাড়া পৃথিবীর সবকিছু সোজা মনে হয়। তো ব্যাংকের চাকরি আমরা দৌড়াই, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে একটা সময় মনে হয় দূর, ব্যাংক আরো কঠিন, তার চেয়ে কর্পোরেটে যাবো, এটা মনে হয় ভালো হবে, কর্পোরেটে জব করবো। আবারও দৌড়াতে থাকে, দুঃশালা এগুলো হবে না, বিদেশে চলে যাব, এটা হয় অনেকে। দেখো, প্রত্যেকটা চাকরিও প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষাই হচ্ছে সমানভাবে বজ্জাত, সহজ কোনো চাকরি নেই। এখন কম্পিটিশন আগে যে কোনো তুলনায়, যে কোনো সময় তুলনায় অনেক বেড়ে গেছে, প্রত্যেকটাই কিন্তু সমানভাবে বজ্জাত। সো এইসব ক্ষেত্রে যেটা হয়, আমরা বারবার চেঞ্জ করতে থাকি, টেকনিক চেঞ্জ করি না, চাকরি চেঞ্জ করি, আমাদের গোলটাকে বারবার চেঞ্জ করি, টেকনিকটাকে চেঞ্জ করি না, কঠিন মনে করি। এভাবে করতে করতে একটা সময় হয় কি, বয়সটা 30 ক্রস করে। আর 30 ক্রস করলে কি চাকরির পরীক্ষা দেওয়া যায়? দেওয়া যায় না। 30 বড় অদ্ভুত একটা বয়স, 30 বড় নিষ্ঠুর একটা বয়স, 30 বড় নির্দয় একটা বয়স। 30 পেরোলে কেউ চাকরি দেয় না, 30 পেরোলে কেউ হৃদয় দেয় না। দেখো, ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্টদের কিছু সমস্যা আছে, আমি একদম খোলামেলা বলি, তোমরা মাইন্ড করবে না, ঠিক আছে? তোমরা মাইন্ড না করলে বলতে পারি, আমি বলবো না। ওকে, এটা আমার দৃষ্টিতে আমার ভুল হতে পারে, এটা মানে ভাবলাম তোমাদের বলা উচিত খোলামেলা, কারণ একটা ন্যাশনাল ভার্সিটিতে কখনো ক্যারিয়ারটা নিই নাই, আজকে নিচ্ছি শুধু ন্যাশনাল ভার্সিটিতে। সো আমার মনে হয় বলা উচিত, একটু মাথায় রাখো। নাম্বার 1, তোমরা নিজেরাই মনে করো তোমরা কোনো কিছু করতে পারবে না, ভুল বললাম? তোমরা মনে মনে একটা দুর্বল পয়েন্ট থেকে চেষ্টা করো। তোমরা যখন কোন একটা চাকরির পরীক্ষার কম্পিটিশনে যাও, প্রিপারেশনে যাও, তোমার যে বন্ধুটা পাবলিক ভার্সিটিতে পড়ে এবং তুমি কোনো ন্যাশনাল ভার্সিটিতে, প্রিপারেশন নেওয়ার সময় তোমার মনের মধ্যে একটা খুঁতখুঁত থাকে, কাউকে মুখে প্রকাশ না করলেও গোপনে গোপনে ভাবো তুমি কোনো কিছু করতে পারবে না, এবং এই গোপনে গোপনে ভাবনাই তোমার প্রিপারেশনটাকে স্লো করে দেয়। নাম্বার 1। নাম্বার 2, তোমাদের ধারণা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা তোমাদের থেকে বেশি জ্ঞানী, বেশি জানে। খুবই ভুল ধারণা। বিসিএস পরীক্ষায় তুমি যদি আগের রেজাল্ট গুলো দেখো তাহলে দেখবা ন্যাশনাল ভার্সিটির অনেক স্টুডেন্ট আছে যারা পাবলিক ভার্সিটির স্টুডেন্টদের মাথার মধ্যে ক্ষীরা রেখে কেটে লবণ মরিচ দিয়ে খাইছে। ক্ষীরা বুঝো? শশা, মাথার উপরে শশা রেখে সুন্দর করে লবণ মরিচ দিয়ে খেয়ে বিসিএস চাকরি পেয়ে গেছে। দু একটা এক্সাম্পল দিই। 29 বিসিএস এ ফরেন ক্যাডারে ফার্স্ট হয়েছে মাহবুব ভাই, কেউ নাম শুনছে কিনা আমি জানি না, উনি হচ্ছেন বগুড়ার ছেলে, বগুড়া শেখ আজিজুল হক কলেজের স্টুডেন্ট। উনি কিন্তু ফরেনে ফার্স্ট হয়েছে। ওনার পিছনে বুয়েট, বিআইটি, চুয়েট যাই বলো, মেডিকেল অনেকে ছিল, ঢাকা ইউনিভার্সিটি অনেকেই ছিল, উনি ফার্স্ট হয়েছেন। 28 বিসিএস এ অ্যাডমিনে ফার্স্ট হয়েছেন প্রশান্ত দা। প্রশান্ত দা হচ্ছেন ফেনী সরকারি কলেজের স্টুডেন্ট। 30 বিসিএস এ আমার খুব ভালো বন্ধু ফেরদৌসুর রহমান তানিয়া পুলিশের সেকেন্ড হয়েছে, বরিশাল বিএন কলেজের স্টুডেন্ট। এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য নজির আছে। তাদের সাথে একটু কথা বলে দেখো, কথা বললে বুঝতে পারবা ওদের সাথে তোমাদের পার্থক্য হচ্ছে ওরা নিজেরা মনে করতো না ওরা পারবে না, এবং ওরা তোমাদের থেকে 3 গুণ বেশি পরিশ্রম করতো। তোমাকে যেটা করতে হবে, তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধু যত সময় ধরে পড়াশোনা করে তোমাকে তার দ্বিগুণ পড়াশোনা করতে হবে যদি তুমি তার সমান কম্পিটিশনে আসতে চাও। ওই জেদটা তোমার মধ্যে আনতে হবে। ও তোমাকে যে কথাগুলো শুনাইছে
তুমি যে কথাগুলো ন্যাশনাল ভার্সিটিতে পড়ার কারণে সমাজের কাছ থেকে শুনছো, সেই কথাগুলোর উত্তর দিতে হবে। মুখে উত্তর দিলে কেউ কেয়ারই করে না, তোমাকে উত্তর দিতে হবে কাজের মাধ্যমে, এবং সেই কাজের মাধ্যমে উত্তর দেওয়ার সকল ক্ষমতা তোমার মধ্যে আছে, এটা বিশ্বাস করতে হবে। যে যাই বলে তাই বিশ্বাস করে ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্টরা, যে যাই বলে তাই বিশ্বাস করে, ব্রেন খরচ করে না, চিন্তা ভাবনা কম করে। ও বলছে চিলে কান নিয়ে গেছে, তখন বলছে হায় আল্লাহ আমার তো আর কান নাই, কি আর করা। ওরকম ছোট কিছু পেয়ে গেলে মনে করে অনেক কিছু পেয়ে গেছে, একটা ছোট চাকরি হয়ে গেছে, ভাবছে আমার পক্ষে তো এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না, মনে করে অনেক কিছু পেয়ে গেছে। এটা আমি অনেককে দেখছি, এটা ভাবে বেশি। বিশ্বের বিভিন্ন বিষয় বা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর তোমরা একটু কম রাখো, ভার্সিটির তুলনায় কম রাখো। সলিউশন কি? সহজ সলিউশন বলি, আমি যেভাবে দেখি, আমি খুব সহজ করে চিন্তা ভাবনা করতে পছন্দ করি। বিসিএস পরীক্ষা তুমিও দিচ্ছ, তোমার একটা বন্ধু দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাইট? আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশন তোমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিচ্ছে নাকি দেয় না? দিচ্ছে। আমি কিভাবে দেখছি, আমার রেজাল্ট ছিল 2.74, অনার্সে আমার রেজাল্ট ছিল 2.74। আমার যে বন্ধুটা 3.8 পাইছে, তার রেজাল্ট আমার থেকে অনেক ভালো, সেও পরীক্ষা দিচ্ছে, আমিও পরীক্ষা দিচ্ছি। তখন আমি ভাবলাম যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি, নিশ্চয়ই আমি পরীক্ষাটা দেওয়ার জন্য যোগ্য। যেমন আমি বিভিন্ন ব্যাংকে পরীক্ষা দিতে পারি না, আমি অবশ্য কখনোই কোনো চাকরির পরীক্ষা দিয়ে নাই, আমি লাইফে একটাই চাকরির পরীক্ষা দিছি, তো দিতে হয় নাই আমাকে, ভাগ্য ভালো ছিল, অনেক সৌভাগ্যবশত দিতে হয় নাই। এখন আমি ভাবতেছি আমার 2.74, আমার বন্ধুর হচ্ছে 4, ও পরীক্ষা দিচ্ছে, আমিও পরীক্ষা দিচ্ছি, তুমিও পরীক্ষা দিচ্ছ, তোমার যে বন্ধুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সেও পরীক্ষা দিচ্ছে, এবং পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তোমার সঙ্গে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করতেছে না, করতেছে? তোমাকে একটু পেজ কম দিবে, লিখিত পরীক্ষায় তুমি যদি পেজ চাও তখন তোমাকে বলবে ওয়েট, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেজ নেবে, এরপর তুমি পেজ নেবা। এই কথাটা বলছে কখনো? বলে নাই। প্রিলিমিনারিতে কি তোমার জন্য আলাদা করে কোনো কোয়েশ্চেন হয়? হয়? হয় না। তার মানে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তোমার সঙ্গে কোনো ডিসক্রিমিনেশন করতেছে না, করতেছে? এর মানে হলো এই, পাবলিক সার্ভিস কমিশন মনে করতেছে পরীক্ষাটা দেওয়ার জন্য তোমার যোগ্যতা যতটুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেটার যোগ্যতাও ঠিক ততটুকু। আর তুমি যদি নিজেকে অযোগ্য মনে করো, দোষটা তোমার। তোমার সেই কম্পিটিশনে আসার জন্য যা যা করা দরকার, যতটুকু পরিশ্রম করা দরকার, সে পরিশ্রম করে অবশ্যই ওকে টপকাতে হবে, এবং সেটা করার সকল যোগ্যতা তোমার মধ্যে আছে, নাহলে তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগে দেওয়া হতো না। ক্লিয়ার? আমরা এখন কিছু বিখ্যাত ব্যর্থতা করি না, বলি। আমি আমার মতো করে ব্যাখ্যা করি ব্যাপারটাকে। আমরা যখন এগুলো দেখি, শুনি, তখন আমরা মনে মনে ভেবে নিই যে এগুলো ওরা পারছে, আমি পারবো না, এটা ধরে নিই, এবং আমরা যুক্তি দিয়ে বিচার করতে শুরু করি যে উনি পারছে, আমি পারবো না, এই এই কারণে আমি পারবো না। এদের একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এরকম, যখন আমরা এইচএসসিতে পড়তাম, ইন্টারমিডিয়েটে পড়তাম বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, তখন কিন্তু আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, কিংবা মেডিকেলে চান্স পাওয়ার জন্য, কিংবা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার জন্য আমরা অনেকেই প্রচুর পড়াশোনা করছি। ডেইলি 15-16 ঘন্টা অনেকেই পড়ছি আমরা ওই সময়টাতে। কিন্তু এখন যখন আমি তোমাকে বলি ভাই বিসিএস এর জন্য তুমি এরকম ভাবে পড়াশোনা করো, এরকম ভাবে পরিশ্রম করো, তখন তুমি আর করো না। কেন করো না? এখন তোমার বুদ্ধিশুদ্ধি বেড়ে গেছে। তখন একটু বোকাশোকা ছিলাম, মনে করতে যে 15-16 ঘন্টা পরিশ্রম করা সম্ভব, আমি করতেছি। এখন তোমার মনে হচ্ছে 15-16 ঘন্টা পরিশ্রম করলে বাদ থাকে এত ঘন্টায় কি এই কাজগুলো করা যাবে কিনা, ওই জন্য আমরা এটা করতে পারি না। আমি যেটা করছিলাম, যখন আমি বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন আমি দেখলাম আমার প্রিপারেশন তো নাই, আমি তো কখনো এটা সম্পর্কে শুনি নাই, হাতে সময়ও বেশি দিন ছিল না। আমি বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করেছিলাম সব মিলিয়ে মনে হয় 5-6 মাস এরকম, তো হাতে সময় বেশি দিন ছিল না, কি করব? তখন আমি ভাবলাম আমাকে আসলেই প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা ছাড়া সম্ভব না। তো যারা অনেক পরিশ্রমী ছিলেন তাদের লাইফস্টাইল সম্পর্কে পড়া শুরু করলাম। উদাহরণ দিই, এপিজে আব্দুল কালামের একটা বই আছে, উইংস অফ ফায়ার, কেউ পড়েছ? না পড়লে পড়ে নিও। এই বইটা তুমি যে 2বার পড়ো, এটা বাংলা অনুবাদও পাওয়া যায়, অগ্নিপক্ষ নামে পাওয়া যায়, অগ্নিপক্ষ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে স্টুডেন্টটা এই বই 2বার পড়বে তার লাইফ চেঞ্জ হবে, একই রকম থাকবে না। ওখানে ভূমিকাতে অরুণ তিওয়ারি ছিলেন ওনার সহযোগী লেখক। উনি একটা কথা লিখেছিলেন, এপিজে আব্দুল কালাম দৈনিক 67 বছর বয়স, তখন ওনার বয়স 67 বছর, 67 বছর বয়সে এই লোকটা ডেইলি পরিশ্রম করতেন 17 ঘন্টা।
তখন আমি ভাবলাম উনি এই বুড়ো মানুষটা 67 বছর বয়সে যদি 17 ঘন্টা পরিশ্রম করতে পারে, আমি পারবো না কেন? আমি ইয়াং ছেলে একটা, আমি পারবো না কেন? এটা বিশ্বাস করছি আমি করতে পারবো। এডিসন দৈনিক পরিশ্রম করতেন 20 ঘন্টা কাজ করতেন, খুবই কম ঘুমাতেন এডিসন। ওই কম ঘুমালে কিন্তু মানুষ অসুস্থ হয় না। এডিসন যে কম ঘুমাইছে, কম ঘুমানোর ফলে ওনার যে ক্ষতিটা হয়েছিল, সেই ক্ষতিটা হচ্ছে উনি মারা গেছেন মাত্র 80 বছর বয়সে। সো কম ঘুমালে যে অনেক ক্ষতি হয় তা কিন্তু না। তোমাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে তোমাকে বিশ্বাস করতে হবে তুমিও পারবে, তোমাকে পারতে হবে। আমরা এই বয়সে এসে যে ঝামেলাটা হয়, অনেক শেয়ানা হয়ে যায়, শেয়ানা বুদ্ধিমান প্রাণীতে পরিণত হই। এবং বুদ্ধিমান প্রাণীরা পৃথিবীতে কোনো কালেই কোনো কিছু করতে পারে নাই, যারা বেশি বোঝায় কোনো কালেই কোনো কিছু করতে পারে নাই, এখনো করতে পারে না, ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা দেখতেছি না। একটু কম কম বুঝতে হবে, বিশ্বাস করতে হবে তুমি এটা করতে পারবা, তোমার পক্ষে এটা করা সম্ভব এবং কাজটা করতে হবে। খুব বেশি বুঝলে অসুবিধা, বেশি বুঝবা তখন যখন তুমি যা চাচ্ছ তা পেয়ে যাবে, এর আগ পর্যন্ত না। এই কারণে আমরা ফলো করতে পারি না, এটা আমার অ্যানালাইসিস। এফ, এফ মানে কি? নো, এফ একটা গ্রেড, এফ ফেল না। আমার ব্যাচে সবচাইতে বেশি এফ পাওয়া স্টুডেন্টের মধ্যে আমি একজন। আমার কাছে কখনোই এফ কে ফেলিওর মনে হয় নাই, আমার কাছে এফ একটা গ্রেড মনে হয়েছে। চিন্তা করবো এফ একটা গ্রেড। তোমার লাইফে যতগুলো এফ থাকুক না কেন, এটা দ্বারা এটা বোঝায় না যে তুমি লাইফে কোনো কিছু করতে পারবে না, এটা মাথায় রাখবা। জিততে হলে আসলে কি লাগে একটা উদাহরণ দিয়ে বলি, উদাহরণটা মনে রাখবা, সুবিধা হবে। সত্যি ঘটনা, ইংল্যান্ডে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল ইংল্যান্ডে। সেই ফুটবল টুর্নামেন্টে একটা টিম পরপর 2 বার হেরে গেল। তৃতীয় যে ম্যাচটা, থার্ড যে ম্যাচটা, ওই ম্যাচটা শুরু হওয়ার আগে টিমের কোচ একটা প্লেয়ারকে ডাকলেন, ডেকে বললেন যে ভাই তুমি আজকে খেলার দরকার নাই, তুমি কোনো খেলাধুলা পারো না, তুমি শুধু শুধু নামো, তোমাকে নিয়ে খেলা যে কথা, 10 জন প্লেয়ার নিয়ে খেলাও সেম কথা, তোমার আজকে খেলার দরকার নাই, তোমার পরিবর্তে আমরা আরেকজনকে নিব। তখন বলে স্যার আমি আজকে খেলবো স্যার, আমাকে আজকে সুযোগ দেন। তো তোমাকে সুযোগ দিয়ে কোনো লাভ নাই, তুমি তো পায়ে বলই আনতে পারো না, তোমাকে নিয়ে তোমার খেলা দেখে আমি বিরক্ত, ভাই তুমি যাও, আসতে পারো তুমি। তখন সে বললো স্যার আমাকে আজকে সুযোগ দেন স্যার, আমি আজকে খেলতে চাই। তখন তোমাকে নিয়ে আমার লাভটা কি? তখন সে কোচের হাত ধরে বললো যে স্যার আমাকে আজকেই সুযোগ দেন স্যার, আমি আর কখনো আপনার কাছে রিকোয়েস্ট করবো না, আমি আজকে খেলতে চাচ্ছি স্যার। তখন কোচ তাচ্ছিল্যের হিসেবে বলে তুমি আজকে খেলতে যাচ্ছ মানে? বলে স্যার আমাদের টিমটা এমনিতেই হেরে গেছে স্যার, আজকে আমাকে খেলতে দেন। 3টা টুর্নামেন্ট, 3টা ম্যাচ, 2টা ম্যাচ অলরেডি হেরে গেছে স্যার। বলে স্যার আজকে আমাকে সুযোগ দেন স্যার, আমি আর কখনোই আপনার সামনে দাঁড়াবো না যদি আজকে খেলতে না পারি। তো তুমি এমন কি দেখাবা? দেখলাম তো। বলে স্যার প্লিজ। তাকে সুযোগ দেওয়া হলো। সে খেলায় ওই টিমটা 3-1 গোলে জিতে গেল। ওই টিমটা 3টা গোলের মধ্যে 2টা গোল হচ্ছে ওই ছেলেটার দেওয়া, যে ছেলেটা রিকোয়েস্ট করে খেলছে। তো খেলার শেষে কোচটাকে রুমে ডাকলেন এবং কোচ সেদিন তার খেলা দেখে মানে বিস্মিত এবং মুগ্ধ, এটা কিভাবে সম্ভব। দেখে বলেন ভাই তুমি কি খেলা দেখাইছো আজকে, তোমার এই খেলা কোথায় ছিল? সে ছেলেটা কিছুই বলে না, মাথা নিচু করে আছে। বলে স্যার আমি বাসায় যাবো স্যার। বলে বাসায় পরে যাও, শ্যাম্পেন খাও, ইংল্যান্ডের ঘটনা এটা, শ্যাম্পেন খাও, বসো। বলে স্যার আমি বাসায় যাবো। তাহলে তুমি বলো তুমি এই খেলাটা কিভাবে দেখাইছো, তুমি গত 2 দিনে এই খেলা খেললে তো আমরা হারতাম না, তুমি খেলছো ভাই, আমার তো মনে হয় না তুমি খেলছো। তুমি কিছু বলে না। সে বলে কি স্যার আমি বাসায় যাচ্ছি। বা তুমি দাঁড়াও, তুমি কি তারা আছে? না স্যার। তুমি বলো এই খেলাটা তুমি কিভাবে খেলছো। বলে স্যার আমি বলতে পারবো না। বলে না ভাই বলো, আমি জানতে চাচ্ছি, আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, আমার কাছে মনে হয় নাই তুমি খেলছো। তখন সে মাথা নিচু করে বলল স্যার আমার সাথে এক বুড়ো লোক আসতো, বয়স্ক লোক আসতো, আপনি দেখছেন? বলে হ্যাঁ দেখছিলাম, উনি তো আজকে আসেন নাই, উনি কি অসুস্থ নাকি? ছেলেটা কোনো আনসার করে নাই। আনসার না করে বলতেছে, বলে স্যার আমার সঙ্গে যে বুড়ো লোকটা আসতো উনি আমার বাবা। তা আমার বাবা চোখে দেখেন না, অন্ধ, উনি আমার সাথে এমনিতেই আসতেন। উনি এসে ওই গ্যালারিতে বসে খেলা দেখতেন এবং ওনার কাছে মনে হতো আমার ছেলে খেলতেছে, আমি বসে আছি, এটাই ওনার জন্য একটা আনন্দের বিষয়। যখন কোনো গোল হতো উনি তো বুঝতে পারতেন না কারা গোল দিচ্ছে, উনি হাত তালি দিতেন আর বাচ্চাদের মতো লাফাতেন। যখন বাবাকে নিয়ে বাসায় ফিরতাম তখন বাবা আমাকে জিজ্ঞেস করতো যে বাবা তুই আজকে কেমন খেলি। বাবাকে খুশি করার জন্য, আমার স্যার মা নাই,
বাবাকে খুশি করার জন্য আমি বলতাম যে বাবা আমি আজকে এতটা গোল দিছি, আজকে আমাদের টিম জিতছে, আজকে আমি এতটা গোল সেভ করছি। এই কথাটা শুনে খুশিতে বাবার চোখ দিয়ে পানি পড়তো আর বাবা হাততালি দিত বাচ্চাদের মতো। এটা স্যার আমার দেখতে খুব ভালো লাগতো, বাবাকে আমি এভাবেই বলতাম। গতকালকে রাতে স্যার আমার বাবা মারা গেছেন। শুধুমাত্র আজকে আমার বাবা উপর থেকে সরাসরি আমার খেলা দেখছেন। আমি স্যার আমার বাবাকে কিভাবে ফাঁকি দেব? আমি আমার বাবার জন্য খেলছি স্যার। এই যে এই ঘটনাটা, এই ছেলেটা যে জিতলো, যেটার জন্য কোন বিষয়টার ভূমিকা ছিল? ছেলেটার মেধা, দক্ষতা নাকি আবেগ? জিততে হলে ভাই আবেগ লাগে। তোমার ভেতরে যে আবেগটা, যে ইমোশনটা যে তোমাকে আঘাত করে, কখনোই কাউকে তোমার ইমোশন নিয়ে, তোমার স্বপ্ন নিয়ে একটা বাজে কথা বলতে দিবে না। তোমার স্বপ্ন তোমার কাছে, তোমার আবেগ তোমার কাছে। তুমি যদি সেই আবেগটার ভিতরে যে আগুন একবার জ্বালাতে পারো, তুমি পারবে না পৃথিবীতে এমন কিছু নাই। তুমি দেখবা যে ছেলেটা দিনের পর দিন চাকরি পায় না এবং একটা সময় হতাশ হয়ে পড়ে, সে বেকার যুবকটা মাঝে মাঝে তার মানি ব্যাগটা বের করে তার প্রেমিকার ছবিটা দেখে নেয়। তখন অনেক আবেগে সে হয়তো বা 2 রাত না ঘুমিয়ে পড়াশোনা করে। এই 2 রাত না ঘুমিয়ে পড়াশোনা করার পেছনে কিন্তু কোনো দক্ষতা লাগে না, শুধু আবেগটুকু লাগে। তোমাদের ভেতরে আবেগটুকু জ্বালিয়ে দাও, সবকিছু পারবে। টেনশনে ভালো পরীক্ষা দিতে পারি না, এটা খুব কমন একটা কথা আমাকে শুনতে হয়। ভাইয়া আমার প্রিপারেশন ভালো থাকে কিন্তু টেনশনে ভাইয়া পারি না কিছু পরীক্ষার হলে গিয়ে। আমি কি করতে পারি? এখানে আমার একটা থিওরি আছে, আমার একটা বুদ্ধি আছে। একটু দেখো তো, তুমি যে পরীক্ষাটা দিচ্ছ বা আমি যে পরীক্ষাটা দিচ্ছি, ওই বিসিএস পরীক্ষার কথাই বলি। ধরো আমি ভালো করি লাইফে বা আমার প্রতি অনেক বেশি প্রত্যাশা, এই ধরনের মানুষ কারা কারা? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার 2-1 জন বন্ধু বান্ধব, কাছের বন্ধু যারা আছে, 2-1 জন আত্মীয় স্বজন আছে। এদের সংখ্যা খুব বেশি হলে কত হবে? 10 জন, 12 জন, 15 জন, এর বেশি হবে না। তার মানে আমাকে পরীক্ষা দেওয়ার সময়ে খুব বেশি হলে 12 থেকে 15 জন মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে পরীক্ষা দিতে হয়। অথচ দেখো, একজন সৌম্য সরকার যখন ব্যাটিং করতে নামে আমাদের জন্য, তখন কিন্তু সৌম্য সরকারকে 16 কোটি মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে খেলতে হয়। ও তো আমার ছোট ভাইয়ের বয়সী, ও যদি পারে আমি পারবো না কেন? আমাকে পারতে হবে, আমি শুধু ওইটুকু মাথায় রাখি। পরেরটা, যারা তোমাকে ভালোবাসে, তোমার সম্পর্কে ভালো কিছু বলে, তাদের সাথে বেশি বেশি মেশার চেষ্টা করো। যারা তোমাকে ভালো বলে না, তাদের সাথে কম মিশবা। কেন? যখন কেউ আমাকে বলে যে তুমি এই কাজটা ভালোভাবে করতে পারো, তুমি এই কাজটাতে ভালো, তখন সাধারণত আমাদের ওই কাজটা আরো ভালো করে করার জন্য উৎসাহ তৈরি হয়। উদাহরণ দিয়ে বলি, আমার আপু নতুন পুডিং বানাতে শিখছে আর কি, আমার খালাতো বোন। তো পুডিং বানাতে শিখছে, দুলাভাই খুব প্রশংসা করছে যে তুমি তো পুডিং খুব ভালো বানাও। আপু তো মহা খুশি। এরপর আমার আপুর পবিত্র দায়িত্ব ছিল পুডিং খাওয়ায় খাওয়ায় আমার দুলাভাইয়ের লাইফটাকে হেল্প করে দেওয়া। প্রতিদিনই পুডিং বানাতো। তো আমার দুলাভাই আমাকে শেয়ার করছে ঘটনাটা। আমরা যে কাজটা ভালো পারি বলে সবাই বলে, সে কাজটা কিন্তু আমরা ভালো করে করার জন্য উৎসাহিত বোধ করি। ওয়াইফ যখন হাজবেন্ডকে বলে, আরে বাবা তোমাকে তো হোয়াইট শার্টে সেই রকম লাগে, পরের দিন থেকে মোটামুটি হাজবেন্ড বিধবা, প্রতিদিন হোয়াইট শার্ট পরে। এটা হয়। ওই জন্য তোমাকে যারা ভালো বলে তাদের সাথে বেশি বেশি মিশো। যারা তোমার সামর্থ্যে আস্থা রাখে, যারা তোমার সক্ষমতায় বিশ্বাস রাখে, তাদের সঙ্গে বেশি বেশি মিশো। বেশি বেশি মিশলে তোমার জন্য ভালো হবে। যারা তোমার খারাপ বলে, ওদের সাথে মিশে কোনো লাভ নাই আসলে। একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমরা যখন ফেসবুকে বিভিন্ন পোস্ট লিখি, হ্যাঁ, তখন দেখবা কিছু মানুষ থাকে যে মানুষগুলো কখনোই আমাদের কোনো পোস্টে লাইকও দেয় না। আমরা মনে করি সে হয়তো খেয়াল করে না আমার পোস্টটা, এটা আমরা ধরে নিই। কিন্তু আমি যখন কোনো একটা বাজে পোস্ট দিই, আমরা কিন্তু সব কাজ সঠিক করি না, অনেকগুলো কাজ ভুল করি। ধরো আমি একটা যে কোনো কারণে একটা বাজে পোস্ট দিলাম, যে পোস্টটা দেওয়া আমার ঠিক হয় না। ওই লোকটা যে কখনোই আমার ভালো পোস্টে একটা লাইকও দেয় নাই, ওই লোকটা কোত্থেকে দৌড়ে এসে বিশাল একটা কমেন্ট প্রসব করে এবং কমেন্ট প্রসব করে আমাকে সবার সামনে পৌঁছায় এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করে। এই ধরনের কিছু লোক থাকে সমাজে। আমি তোমাদেরকে বলবো, এই ধরনের লোকগুলোকে জাস্ট ব্লক করে দাও। কেন ব্লক করবা? যে মানুষটা আমার ভালো কাজের প্রশংসা করতে পারে না, সেই মানুষটাকে আমি আমার খারাপ কাজের নিন্দা করতে দিব না, দিব না, দিব না, সে যেই হোক না কেন। এটা ফলো করবা। অনেকে বলতে পারো, কিন্তু ভাইয়া
নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, আমি তোমারে বলবো এত ভালোবাসাবাসির টাইম নাই, শাসন করা তারই সাজে যে আমাকে ভালো কাজের সময় বলে নাই দোস্ত সেরকম একটা কাজ করছিস, সে আমি একটা খারাপ কাজের সময় আমাকে পৌঁছাতে আসবে, আমাকে আক্রমণ করতে আসবে, আমাকে ছোট করবে, এটা আমি সহ্য করবো না, সে যেই হোক না কেন। আমি এই নীতিতে ফেসবুক চালাই, এই নীতিতে বন্ধুত্ব করি। আচ্ছা, আরেক ধরনের ভাইরাস দেখবা সমাজে, যারা কখনোই কোনো ভালো কাজে প্রশংসা করতে পারে না, কখনোই না। আল্লাহ তাদেরকে পাঠানোর সময় প্রশংসা বলে কোনো সফটওয়্যার দেয় নাই মাথার মধ্যে, পারে না, সবসময় নিন্দা। তাদের কাছ থেকে দূরে থাকবা, তারা ভাইরাসের মতো, তারা তোমার কর্মক্ষমতা নষ্ট করে দেয়। একটা উদাহরণ দিই, গল্প দিয়ে উদাহরণ দিই, এটা সত্যি ঘটনা না, অবশ্যই মিথ্যা ঘটনা। একটা লোকের একটা কুকুর ছিল, সেই কুকুরটার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। ক্ষমতা হচ্ছে এরকম, কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারতো, পানির উপর দিয়ে হাঁটতে পারতো। ওই লোকটা তার বিভিন্ন বন্ধু বান্ধবকে বাসায় দাওয়াত দিত এবং দাওয়াত দিয়ে কুকুরের এই অদ্ভুত ক্ষমতা দেখাতো, এবং সবাই ভালো বললে সে খুশি হতো। তার এক দোস্ত ছিল, ওই দোস্তটা ছিল হচ্ছে ভালো কিছুকে ভালো বলতে পারে না কখনো, তাকেও দাওয়াত দেওয়া হলো। তো সে আসছে, আসার পর তাকে নিয়ে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বিকেলবেলা পুকুর পাড়ে বসে গল্প করতেছে। তখন ওই লোকটা তার বন্দুক দিয়ে একটা পাখি শিকার করছে, পাখিটা গিয়ে পুকুরের পানির উপর ঝুপ করে পড়ছে, আর কুকুরটা দৌড়ায় গিয়ে পাখিটা মুখে নিয়ে চলে আসছে। ওর যে দোস্তটা কিছুই বলে না, বলে কি দোস্ত তুই আমার কুকুরটাকে দেখছিস? হ্যাঁ দেখছি। তারপর বলে না মানে আমার এই কুকুরটার মধ্যে কোনো অস্বাভাবিক কোনো কিছু খেয়াল করছিস? বলে হ্যাঁ খেয়াল করছি। বলে কি খেয়াল করছিস? বলে তোর কুত্তা তো সাঁতার পারে না। বুঝলো, যারা কোনো কিছুকে ভালো বলতে পারে না তাদেরকে লাইফে রাখার দরকার নেই, তাদেরকে ডিলিট করে দেন, ব্লক করে দেন, অসুবিধা নেই। লাইফে চলতে গেলে সবাইকে লাগে না, কিছু ভালো মানুষকে লাগে, কিছু ভালো বন্ধুকে লাগে। আচ্ছা, পরেরটা এটা কি? ব্যাং ব্যাং। একটা থিওরি শিখাই তোমাদেরকে, ইট দ্যাট ফ্রগ। এই থিওরি আবিষ্কর্তা আমি না, ব্রায়ান ট্রেসি নামে একজন মোটিভেশনাল রাইটার। ধরো তোমাকে আমি 3টা ব্যাং দিলাম, 3টা ব্যাং দিয়ে বললাম এগুলো তোমাকে চিবাই খেয়ে ফেলতে হবে। এই করতেছো কেন? আমি তো তোমাকে খেতে দিচ্ছি, আমি তো আর খাচ্ছি না, অসুবিধা নেই, এগুলো চিবাই খেয়ে ফেলতে হবে। এখন এই 3টা ব্যাং তোমার আমি দিয়ে গেলাম, তুমি কিন্তু খাও নাই, তুমি ফেলে রাখছো। ব্যাং খাবো, দেখতে কেমন কেমন লাগতেছে, ফেলে রাখছো। পরের দিন দেখা গেছে কি ব্যাংগুলো গায়ে গতরে একটু বেড়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, তুমি তখনও খাও নাই, ধুর এগুলো আরো বড় হয়ে গেছে, কিভাবে খাবো, রেখে দিছো। থার্ড ডেতে আমি তোমাকে ফোন দিলাম, ব্যাংগুলো খাইছিলাম, তখন তুমি চিন্তা করলে এখন তার উপায় নাই, যদি ফেলে রাখি এগুলো তো আরো বড় হতে থাকবে, একটা সময় খাওয়াটা অনেক কঠিন হবে। তখন তুমি ব্যাংগুলোর দিকে তাকাইছো, তাকায় তাকায় দেখতেছো কোনটাকে খাওয়া যায়, কোনটাকে খাওয়া যায়। তখন চিন্তা করলাম এই 3টা ব্যাঙের মধ্যে যেটা সবচেয়ে কিউট টাইপের ব্যাঙ, ওটাকে আমি খেয়ে ফেলতে হবে। কিসের ব্যাংকে কিউট বলে অসুবিধা আছে? ব্যাংক বলে কি সে মানুষ না? এমন করো, চিন্তা করলে সবচেয়ে কিউট ব্যাংকটাকে খেয়ে ফেলতে হবে, কারণ ওটা খেলে তোমার কষ্ট কম হবে, খেয়ে ফেললাম। কিউট ব্যাংক খাওয়ার পর যেটা একটু কম কিউট ব্যাংক বা যেটা একটু কম কুৎসিত ব্যাংক, ওটা কিন্তু খাওয়ার সময় তোমার অনেক কষ্ট হবে, কারণ তুমি যেহেতু আগে কিউট ব্যাংক খেয়ে ফেলছো, ওই জন্য কম কিউট ব্যাংক খেলে তোমার মানসিক ভাবে অনেক যন্ত্রণা হবে, বিরক্ত লাগবে। আর সবচেয়ে কুৎসিত ব্যাংকটা খেলে তোমার মোটামুটি খবর হয়ে যাবে, অনেক কষ্ট হবে। এখন দেখো, যদি তুমি কাজটা এভাবে করতা, ওই 3টা ব্যাংক যদি ম্যাচিং হইতো, তাহলে তো ডিজার্ভ করা বলে কিছু থাকতো। সবচেয়ে বিউটিফুল মেয়েটা, লাভলি মেয়েটা, সেটা হ্যান্ডসাম ছেলে ডিজার্ভ করে, কিন্তু আসলে তো হয় না এরকম। তার মানে পৃথিবীতে সবকিছু আর্ন করতে হয়। এই যারা সুন্দরীরা আসতো, তোমাদের হাজবেন্ড সুন্দর হবে না, কেমন? যারা হ্যান্ডসাম আসতো, তোমরা সুন্দর বউ পাবা না, ঠিক আছে? আরে ভাই, সুন্দর বউ বলতেছে, আমি তো বই পাই না। পরেরটা বল, পরেরটা বল। যখন আমার মনটা খুব বিক্ষিপ্ত থাকে, যখন মনে হয় মানে খুব পেইন হয় মাথায় মাঝে মাঝে, কি হচ্ছে, কেন হচ্ছে, এটা হচ্ছে না কেন, আমি যেটা ধরে নাও যেটা হচ্ছে ভালো, কারণ এটার ব্যাখ্যা তো, যেহেতু ব্যাখ্যা তোমার কাছে নাই, তুমি যদি এটাকে ব্যাখ্যা করতে চাও, প্রচন্ড পেইন হবে, লাইফের প্রতি বিতৃষ্ণা চলে আসবে। কিছু কিছু বিষয় সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিতে হয়, যদি ছেড়ে দাও অনেক শান্তিতে থাকবা। এটা আমার খুব শান্তি দেয়, এই কথাটা শেয়ার করলাম। পরেরটা, লাইফ আসলে আমাদের কি দেয়, লাইফ থেকে আমরা আসলে কি পাই?
আমরা যা চাই তা পাই না, অনেক সময় পাই না। কেন পাই না, এটার অনেক আনসার থাকতে পারে। আমার কাছে যে আনসারটা সবচাইতে প্রিয় সেটা শেয়ার করছে। লাইফ আসলে আমরা যা চাই তা দেয় না, লাইফ আমাদের ততটুকুই দেয় যতটুকু আমাদের দরকার। ল্যাটিনে বলে কিউ সেরা সেরা। যেহেতু কমিশনার কিছুই পারে না, তারা জিতে যেত, কমিশনার তাদেরকে দেখতেই পারতো না। যখন কোনো মিটিং হইতো তখন সে বলতো, কমিশনার এই ছেলেটা খুব ভালো ছেলে, খালি একটু টেনিস কম পারে, আমি তার টেনিস খেলা শিখাই। আমার মিয়া পোস্টিংও ভালো হয়েছে, এসিআরও বেশি পাইছি, চাকরি বাকরি বোঝো কিছু মিয়া। স্যারের কথাটা আমার খুব মনে থাকে এবং মনে পড়ে। তো এটাই হচ্ছে সাকসেস, এটাই হচ্ছে সাকসেস। ইটস মেকিং ইউর ফেলিউরস or mentioning by you or by others. যখন তুমি তোমার পুরনো ব্যর্থতাগুলো নিয়ে হাসি মুখে বলতে পারবে, জিরোর কোঠায় ছিল। এটা কারণ ছিল এটা, আমি আসলে পেপার টেপার করতে পছন্দ করি না। বিসিএস পরীক্ষার আগে পেপার টেপার করতাম না, বিসিএস পরীক্ষার সময় অনেক পেপার করছি, বিসিএস ক্যাডার হওয়ার পর পেপার পড়া আবার বন্ধ করতেছি অটোমেটিক। যার ফলে সাধারণ জ্ঞান আমি কিছুই পারতাম না। ইংলিশ, বাংলা, ম্যাথ এবং বিজ্ঞান, এটা যতটুকু দরকার তার চাইতে অনেক বেশি পারতাম, কিন্তু সাধারণ জ্ঞান কিছুই পারতাম না। টিফিনে করছি, স্টুডেন্ট পড়াইছি, নলেজ ছিল, ওইগুলো সাধারণ জ্ঞান পারতাম না। তা আমি বললাম যে স্যার এটা পারি না। তা আমার কোনো খারাপ লাগে না এটা পারি না বলতে। পারি না বলার পর দেখি সবাই হাসাহাসি করতেছে। ওদের হাসাহাসি দেখে আমি বুঝতে পারছি কোশ্চেনটা সহজ ছিল। এর আগে বুঝি নাই কোশ্চেনটা যে সহজ ছিল। তো ঝামেলা। উনি খুবই বিরক্ত হয়েছে, বলে আপনি এটা পারেন না? না স্যার আমি পারি না। বলে আপনার বয়স কত? আমি চিন্তা করলাম আমার বয়স জিজ্ঞেস করে কিনা, কেন আমার জন্য মেয়েটাই দেখবে নাকি। আমি বললাম, ও আপনার তো এখনো বয়স আছে, অসুবিধা নেই, আপনি তো 4-5 বার বিসিএস দিতে পারবেন, চালাই যান। তো বললো প্রথম আপনি 30তমতে হওয়ার সুযোগ নাই কোনো, 2-3 বার দিলে একবারে লেগে যাবে, এটা পারেন না, বিসিএস পরীক্ষা দিচ্ছেন, ব্যাপারটা দুঃখজনক, এভাবে করে বলছে। আমার খুবই বিরক্ত লাগছে। ঘটনা কি, এই লোকের সঙ্গে আমার কখনোই পরিচয় হয় নাই। লোকটা আমাকে প্রথম দিন আজকেই দেখলো। আজকে প্রথম দেখাতে লোকটা আমার সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করলেন বা জাজমেন্ট করলেন যে এই ছেলের বিসিএস হবে না, প্রথমবারে হবে না, অ্যাটলিস্ট 2-3 বার দিলে বিসিএস হবে। তখন আমার কাছে মনে হয়েছে যে লোক প্রথম দেখায় আমার সম্পর্কে এই কথা বলতে পারে, ওই লোকের ব্যক্তিত্বের সমস্যা আছে। আমি কখনোই আর ওনার ক্লাস সেকেন্ড টাইম করি নাই, ওই প্রথম এবং শেষ, আর কখনো করি নাই। আর আমি চিন্তা করলাম এত কষ্ট করে কোচিং এ আসছি, এই আমি পারি না এটা শোনার জন্য আসছি। বাসায় থাকলে তো আম্মা দিনের মধ্যে 10 বার বলে তুই কিছু পারস না, এটার জন্য কোচিং আসার কি দরকার? ওই জন্য ওনার ক্লাস আমি আর কখনোই করি নাই, এই ভদ্রলোকের ক্লাস। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রথম মডেল টেস্টে কোচিং এ পাইছিলাম 17, 100-র মধ্যে 17 পাইছিলাম। সেকেন্ড হাইস্ট ছিল 38, 38 ছিল, দ্বিগুণেরও বেশি। তখন আমার খুব মন খারাপ হতো, কি আমি আসলে কিছু পারি না। যখন আমি যারা অনেক কিছু পারে ওদের সঙ্গে যখন আমি কম্পিট করতাম, যখন ওরা কি কি পারে আমি কি কি পারি না চিন্তা করতাম, তখন সত্যি বলছি আমার বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছাটাই চলে গেছিল। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। কারণ সবার কথাবার্তা শুনলে আমার মনে হতো কি জানেন, বিসিএস পরীক্ষা হচ্ছে সাধারণ জ্ঞানের পরীক্ষা, সাধারণ জ্ঞান না পারলে বিসিএস পরীক্ষা দিয়ে লাভ নেই, এরকম মনে হয়েছিল আমার কাছে। পরীক্ষা যা আছে এই কালকে বিষয় বলে কিছু নাই, এমনি বলছি ফাউল আসছে, নতুন বিষয় একটা আছে। ওখানে এমন কিছু তথ্য দেওয়া থাকে একেবারে সাম্প্রতিক তথ্য। একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, না বুঝলে দয়া করে জিজ্ঞেস করো, একটু হিসাব করে করতে হবে, এত সময় নাই। তো ওখানে কিছু তথ্য দেওয়া থাকে, যে তথ্যগুলো হচ্ছে একেবারেই সাম্প্রতিক তথ্য, একদম সাম্প্রতিক রিসেন্ট তথ্য। এই তথ্যগুলো কোনো গাইডে তুমি পাবা না, কোনো গাইডে নাই, ট্রেডিশনাল কোনো গাইডে নাই, শুধুমাত্র ওখানেই আছে। আচ্ছা, ওই তথ্যগুলো পড়ার জন্য তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স করতেই হবে। তুমি যদি বিসিএস পরীক্ষার কোশ্চেন গুলো ঘাটো কিংবা নন ক্যাডার পরীক্ষার কোশ্চেন গুলো ঘাটো, তাহলে তুমি দেখবা এই যে একটা বিসিএস হয়ে গেল, হ্যাঁ 36তম বিসিএস, কোশ্চেনটা দেখছো তোমরা? ওই কোশ্চেনে একেবারে রিসেন্ট তথ্য থেকে কয়টা কোশ্চেন আসছে কেউ কি জানো? হিসাব করে দেখছো কেউ? না, 2টা বেশি আসছে, 5-6টা আসছে মনে করো, এর বেশি হবে না। এর আগের বিসিএস এর সাম্প্রতিক তথ্য থেকে কোশ্চেন আসছে মনে হয় খুব বেশি হলে 8টা কি 9টা, আমি 10টাই ধরলাম। কয়টা ধরলাম? 10টা। তাহলে এখানে 10টা, ওখানে 2টা, কয়টা হয় ভাই? 12টা। এরপর দেখবা একটা কাজ করে ওয়ার্ল্ড নেয়, বিশ্বের মানচিত্র নেই, মানচিত্র নিয়ে ওই কোনায় কোন কোন দেশ আছে, ওই কোনায় কোন কোন দেশ আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে সবগুলো ছড়া দিয়ে মুখস্থ করে ফেলে। অনেক কঠিন কাজ, বিশ্বাস করো অনেক কঠিন কাজ। ওই ধরনের জিনিসগুলো থেকে কোশ্চেন আসবে বিসিএস পরীক্ষায় খুব বেশি হলে
3টা বা 4টা বা এত বেশি আসে না, 2টা বা 3টা। এবং এগুলো কিন্তু বোঝার জন্য বা এগুলো পারার জন্য কিন্তু এত কষ্ট করার দরকার নাই। আগের বছরের প্রশ্ন করলে অনেকগুলো কমন করে যাবে। ক্লিয়ার কথা? এই যে তুমি এই পরিমাণ কষ্ট করতেছো, এই পরিমাণ কষ্টের রেজাল্ট বলো, বেশি হলে 15, কত বললাম? ঠিক 15 ম্যাক্সিমাম, এর বেশি হবে না। এই 15% মধ্যে 2-3টা তুমি এমনিতেই পারবা। কিভাবে পারবা? তোমাকে বিসিএস পরীক্ষা দিতে হলে পেপার পড়তে হবে রেগুলার। বিসিএস পরীক্ষা দিতে হলে রেগুলারলি খবর শুনতে হবে। এই খবর শোনা এবং পেপার পড়া থেকে তুমি কিন্তু 2-3টা কোশ্চেন এমনিতেই পারবা। তার মানে 2-3টা কোশ্চেন তুমি যদি পারো, তোমার কয়টা? 12টা বা 13টাই ধরলাম, অসুবিধা কি? 14টাই ধরলাম, মনে করো 14টাই ধরলাম। তার মানে তুমি 14টা কোশ্চেন আনসার করতে পারবা না ম্যাক্সিমাম। এত 10টা হতে পারে ম্যাক্সিমাম, তুমি 10টা আনসার করতে পারবা না। ওই 10 মার্কসের জন্য তুমি যে পরিমাণ কষ্ট করতেছো, এই পরিমাণ কষ্ট তুমি যদি ম্যাথে দিতা, জেনারেল সায়েন্স, ইংলিশ, বাংলা, যদি এই কষ্টটা ওখানে করতাম, তাহলে তোমার মার্কস বাড়বে কমপক্ষে 60 থেকে 70। বুঝতে পারছি ব্যাপারটা? তোমাদেরকে বুঝতে পারছি? তোমার জন্য কোনটা বেটার ভাই? 50 নাম্বার বেটার নাকি 15 নাম্বার বেটার? বলো। এই ইমোশনাল হয়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করা শুরু করলাম। বিসিএস পরীক্ষা মানে কারেন্ট অ্যাফেয়ার্স, এমন করে করে মুখস্থ করা। বিসিএস পরীক্ষা মানে কারেন্ট অ্যাফেয়ার্স না, বিসিএস পরীক্ষা মানে সাধারণ জ্ঞান, বিসিএস পরীক্ষা মানে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞান। প্লিজ মাথায় রাখো, ওটার জন্য বেসিক স্ট্রং করার চেষ্টা করো। সাধারণ জ্ঞান মানে বিসিএস পরীক্ষা না। খুবই ভুল একটা ধারণা। ব্যাপারটা বুঝতে পারছি? কথাটা কি ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, ফাইন। সো বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস লিখিতর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, আজকের বিশ্ব দরকার নেই। জব সলিউশন পড়ো, গাইড পড়ো, অনেক প্রশ্ন ওখানে দেওয়া আছে। ইংলিশ পড়ো, বাংলা পড়ো, ম্যাথস করো, বিজ্ঞানের কোশ্চেনগুলো ভালো ভালো করে পড়ো, আগের কোশ্চেনগুলো ভালো করে দেখো, অনেক বেশি কাজে আসবে। অনেককে আমি যদি বলি যে ভাই তুমি 4 সেট গাইড সলভ করো, চোখ কপালে তুলে ফেলে। ভাই যে 4 সেট গাইড কিভাবে সলভ করবো, এটা কিভাবে সম্ভব? আপনি গাঁজাখুরি গল্প বলতেছেন। আমি একটা গাইডের নাম বলি, মনে করো MP3। তুমি যদি MP3 সিরিজের সবগুলো গাইড সলভ করে ফেলো, এরপর তুমি ধরো ওরাকল ধরলাম মিডিয়া, আমি দেখছি ভাই চলন্ত এনসাইক্লোপিডিয়া, মানে ওনাকে তুমি সাধারণ জ্ঞান থেকে যে কোনো প্রশ্ন করলে, আমার এক পরিচিত ভাইয়া আছেন, উনি দাবি করতেন আজকের বিশ্ব এবং নতুন বিশ্বের মধ্যে এমন কোনো প্রশ্ন নাই যেটা আমি পারি না, এভাবে দাবি করতেন। এবং আসলে উনি পারতেন। এবং তোমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে কি, তোমাদের বন্ধু বান্ধব যারা সাধারণ জ্ঞানে পণ্ডিত, তোমরা ভাবো কি ওর তো বিসিএস হয়ে যাবে, ওর তো বিসিএস হয়ে যাবে, ও তো সবকিছু পারে। এটা আমি শুনছি, এটা বলে। এখন ওই ভাইয়ার কথাই বলি, তুমি যদি ওনাকে যদি জিজ্ঞেস করো যে ভাইয়া ক্লিন্টনের ওয়াইফের বান্ধবীর কুত্তার নাম কি, ওটাও বলতে পারবে। সত্যি আমার ধারণা সেটাও পারবে। কিন্তু ওনাকে জিজ্ঞেস করলে দেখি, বলেন তো ভাই আমার নানার একটি কালো কুকুর ছিল, ট্রান্সলেশন করেন, উনি বলবেন মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ব্ল্যাক ডগ। এই ধরনের লোকের বিসিএস হবে না। ওনাকে একটা সুস্পষ্ট অঙ্ক করতে বলো, উনি করতে পারবেন না। উনি বলতেন আমি 2000 অঙ্ক মুখস্থ করে গেছি প্রিলিমিনারির জন্য। এটা কোনো কাজের কথা না, এটা কোনো কাজের কথা। নগদে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, একদম নগদে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, এটা করা যাবে না। এত প্রেশার নেওয়া যায় নাকি? এই বিষয়গুলো মাথায় রাখবে। আচ্ছা, আর কয়েকটা বিষয় আমি বলি। পরেরটা বলো, পরেরটা 10 লাইন। আর মাঝে মাঝে পড়তে ইচ্ছা করবে না, মাঝে মাঝে না, প্রায় সময় পড়তে ইচ্ছা করবে না। বিসিএস এর সিলেবাসটা যারা এখনো শুরু করে নাই তারা বুঝবা, অতি বিরক্তিকর একটা সিলেবাস, খুবই বিরক্তিকর সিলেবাস। মনে রাখতে হয়, বারবার পড়তে হয়, প্রচুর পড়তে হয়, ভালোই পড়তে হয়। পড়াশোনা যখন করতে ইচ্ছা করবে না, তখন কি করবা বলি। উইনস্টন চার্চিলের একটা কথা আছে, when you are going through the hell keep going। যদি কখনো দেখো তুমি জাহান্নামের মধ্যে দিয়ে যাচ্ছ, যেতে থাকো। কি হয় দেখো না? যদি কখনো দেখো জাহান্নামের মধ্যে দিয়ে যাচ্ছ, যেতে থাকো, বন্ধ করো না, যেতে থাকো। আমি যেটা করতাম, ধরো পড়াশোনা করতেছি, ব্রেন হ্যাং করছে আর মাথা কাজ করতেছে না, মনে হচ্ছে এই পড়াশোনা আমার জন্য আসে না দুনিয়াতে। 2 দিন পর পড়লাম, মানে ধরো এরকম অনেকক্ষণ পড়ার পরে ভাল লাগতেছে না, তখন কি করতে ভাল লাগতেছে? মুভি দেখতে ভাল লাগতেছে। আমি খুব মুভি ফ্রিক ছিলাম, প্রচুর মুভি দেখতাম। মুভি দেখতে ভাল লাগতেছে, দেখা শুরু করলাম মুভি। 1টা দেখলাম, 2টা দেখলাম, 3টা দেখলাম, 4টা দেখলাম। আমার লাইফে 4টা টানা মুভি দেখার রেকর্ড আছে। 4টা দেখছি, দেখার পরে মোটামুটি 2 দিন নষ্ট, ফেসবুকিং করছি। এরপর একটা সময় আমার মনে হয়েছে আমি করতেছিটা কি? আমার চাকরি বাকরি নাই, আমার কোনো আইডেন্টিটি নাই, আমার কেউ গুনে না, আমি করতেছিটা কি? আমি তো পড়াশোনা করতে হবে আমাকে। তখন নিজের প্রতি প্রচন্ড ক্ষোভ কাজ করতো, আফসোস কাজ করতো। ওই পরিমাণ রাগ থেকে, ওই পরিমাণ জেদ থেকে সব ছেড়ে ছেড়ে আবার পড়াশোনা শুরু করতাম। আমি তোমাদের বলি, আগের 2 দিন যে পড়াশোনা হয় নাই, ওটার ফলে যে জেদটা, যে রাগটা নিজের উপরে, ওটা থেকে যে পড়াশোনাটা হয়, ওটা 3 দিন পড়াশোনার সমান। আমরা বেশিরভাগ লোক করে কি, 2 দিন পড়াশোনা হয় নাই, অতএব 2 দিন শোক দিবস পালন।
এটাতে কোনো কাজ হবে না। তুমি যদি 2 দিন আরো পড়াশোনা হয় নাই বলে মন খারাপ করে বসে থাকো, তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না, কিছুই হবে না। বরঞ্চ তখন যা করতে ইচ্ছা করতেছে একটু করে নাও, এরপর দেখবে একটা স্পিড আসে। অনেক সময় মানুষের ব্রেন তো আর রোবট না, একটু বিশ্রাম দিতে হয়। পরেরটা, ও আরেকটা মজার বিষয় বলি, বিসিএস পরীক্ষা এবং আইবিএর ভর্তি পরীক্ষা এবং অন্যান্য আমি যদি অতিকথন না হয়, আমি একটা লেখা তো লিখছি ফেসবুকে, যদি তোমরা এটাকে অতিকথন মনে না করো, আমি কতটুকু করছি আমি জানি না, কিন্তু এইটুকু ভাই বুকে হাত দিয়ে বলতে পারি, সবচাইতে বেশি সংখ্যক কোয়েশ্চেন সলভ করছে বাংলাদেশে যদি এই ধরনের 5 জন ক্যান্ডিডেটের লিস্ট করা হয় 30তম বিসিএস এ, খুব সম্ভবত আমি একজন হব। আমি অনেক বেশি পরিমাণে প্রশ্ন সলভ করছি এবং অনেক বেশি, আমি বলি টোটাল 6 সেট গাইড সলভ করছিলাম, জব সলিউশন সলভ করছিলাম, মডেল টেস্টের গাইড সলভ করছিলাম। তো 6 সেট গাইড সলভ করার কারণ ছিল 6 সেটের বাইরে আমি কোনো গাইড পাই নাই। অনেক মানে ভূতের মতো পরিশ্রম করছি, ভূতের মতো। আমার এখনো ভাবলে কেমন কেমন লাগে, অনেক রাত ঘুমাই নাই। আর চেহারা শুরু তো পুরা নষ্ট হয়ে গেছিল। শোনো, চাকরি পেলে চেহারা শুরু আবার সুন্দর হয়ে যায়, কোনো অসুবিধা নেই। চাকরি কিন্তু মানুষকে সুন্দর করে দেয়। এ ভাই ভুল বলছি, চাকরি মানুষকে সুন্দর করে দেয় না। না আমার হয়, তোমার ওরা ভাবতেছে আমার চেহারা খুব মজা ছিল। ধুর। আচ্ছা, বিসিএস পড়ার সময়, বিসিএস এর পড়াশোনা করার সময় আরেকটা জিনিস মোটিভেশন হিসেবে কাজ করতে আমার, সেটা ছিল এরকম, বিসিএস এর চাকরিটা, সিভিল সার্ভিসটা, সিভিল সার্ভিস কিন্তু সহজে যায় না, বুঝছো? জব সিকিউরিটি অনেক ভালো, চাকরিটা খুব সহজে যায় না, ভালো জব সিকিউরিটি অনেক বেশি ভালো। তার মানে তুমি যদি একবার চাকরিতে জয়েন করো, তুমি চাকরিটা মোটামুটি নিশ্চিত যাবে না, তোমার চাকরিটা থাকবে, তুমি 2 নাম্বারই না করো আর কি, বড় ধরনের এদিক ওদিক না করলে চাকরি যাবে না, অসুবিধা নাই কোনো। আমরা যখন চাকরিতে জয়েন করি তখন আমাদের বয়স থাকে খুব বেশি হলে 27, 28 বা 29। রিটায়ারমেন্টের বয়স কত বলো তো? 59, 58 না ভাই, 59। তার মানে তুমি চাকরিতে জয়েন করার পর চাকরিটা নিশ্চিন্তে করতে পারবে কত বছর? 30 বছর বা তার চেয়েও বেশি সময়, রাইট? আচ্ছা, আমার লজিক খুব সিম্পল। আমার লজিক হচ্ছে, যেই চাকরিটা তুমি 30 বছর আরামে করতে পারবা, সেই চাকরির জন্য তুমি 6 মাসের ঘুম নষ্ট করতে পারবা না, সেটা তো হয় না ভাই। লাইফটা এখন এত সহজ হয় না, ওই কাজটা তোমাকে করতে হবে। এটা একটা আমার জন্য মোটিভেশন ছিল। পরেরটা, 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 কঠিন প্রশ্ন পড়ার সহজ টেকনিক শেখাই দিচ্ছি তোমাদেরকে। কঠিন প্রশ্ন কিভাবে পড়বা? যখন কোনো প্রশ্ন খুব কঠিন মনে হবে, তখন সেই প্রশ্নটাকে আরো একবার পড়বা। আরো একবার পড়ার পরও যদি মনে না থাকে, আরো একবার পড়বা। এরপরও যদি মনে না থাকে, আল্লাহর ওয়াস্তে সেটাকে মাফ করে দিবা। ক্লিয়ার? দেখো ভাই, কঠিন প্রশ্ন 1 নাম্বার, সহজ প্রশ্ন 1 নাম্বার। 36তম বিসিএস এ একটা কোশ্চেন আসছিল না, দশমিকের বর্গমূল নির্ণয় করা, দেখছো কেউ কোশ্চেন? এই দশমিকের বর্গমূল নির্ণয় করা কিন্তু যদি শর্টকাট জানা না থাকে কারো, ওর জন্য কিন্তু কঠিন। বাংলাদেশ সরকারের সাম্প্রতিককালে সবচেয়ে বড় অর্জন কি? এটা সম্ভবত 36তম বিসিএস পরীক্ষার সবচেয়ে সোজা কোশ্চেন। ওই সোজা কোশ্চেনও 1 নাম্বার, ওই বর্গমূল নির্ণয় করা কোশ্চেনও কত নাম্বার? 1 নাম্বার। তো অসুবিধা কি? আমাদের প্রিলিমিনারি কিন্তু হাইস্ট মার্কস পাওয়ার পরীক্ষা না, প্রিলিমিনারি হচ্ছে শুধু কাট মার্কস পাওয়ার পরীক্ষা, পাস মার্কস পাওয়ার পরীক্ষা। ধরো তুমি প্রিলিমিনারিতে 200-র মধ্যে 190 পেয়ে পাস করলাম, তোমার একটা বন্ধু প্রিলিমিনারিতে 200-র মধ্যে 110 পেয়ে পাস করলো, তার মানে তুমি কত মার্কস বেশি পাইছো? 80। এই 80 মার্কস বেশি পাওয়ার কারণ হিসেবে আমি ধরে নিচ্ছি তুমি প্রিলিমিনারির জন্য খুব বেশি পড়াশোনা করছো, ওই কারণে তুমি 80 মার্কস বেশি পাইছো। আর তোমার সেই বন্ধুটা প্রিলিমিনারির জন্য অতটুকু জোর না দিয়ে প্রিলিমিনারি পড়াশোনা করার সময় লিখিত পরীক্ষার কিছু পড়াশোনা বুদ্ধি করে ফেলছে, সেই কারণে সে তোমার থেকে 80 মার্কস পিছিয়ে গেছে। প্রিলিমিনারি পরীক্ষার পর রিটেনের যে যুদ্ধটা শুরু হবে, ওই যুদ্ধে কিন্তু সে তোমার থেকে অলরেডি অনেক এগিয়ে না, সে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তোমার থেকে অনেক বেড়ে যাবে। সো প্রিলিমিনারি পড়ার সময় রিটেনের অনেকগুলো পড়াশোনা করে ফেলতে হবে। আমি তোমাদের জানাই, প্রিলিমিনারির রিটেনের 60% পড়াশোনা প্রিলিমিনারির সঙ্গে হুবহু মিলে। হ্যাঁ ভুল বলছি? রিটেনের 60% পড়াশোনা প্রিলিমিনারির সঙ্গে হুবহু মিলে একদম। তুমি যদি সেই পড়াশোনাটা করে রাখতে পারো ভাই, তোমার বন্ধুর চাইতে তুমি অনেক বেশি এগিয়ে থাকবা। প্লিজ মাথায় রাখো, বিসিএস এ কেউ কাউকে আধা ইঞ্চি ছাড় দিতেও রাজি না। অনেক কম্পিটিশনের পরীক্ষা আমার দৃষ্টিতে, বাংলাদেশে এর চাইতে কম্পিটিটিভ কোনো পরীক্ষা নাই আমার দৃষ্টিতে। বা নন ক্যাডার এক্সামের কোশ্চেনগুলো কি ধরনের প্রশ্ন আসছে সেটা দেখবা, খুব ভালো করে দেখবা। প্লাস 1 সেট লিখিত পরীক্ষার গাইড বই কিনবে, ধরো ওরাকলে কিনলাম 1 সেট কিনে পেছনে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, কি কি কোশ্চেন আসছে খুব ভালো করে পড়ো, বুঝে পড়ো যে এই ধরনের কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে না। এরপর ধরো তুমি পড়াশোনা শুরু করলা বাংলা সাহিত্যের ইতিহাস, কার লেখা জানো কেউ?
মাহবুবুল আলম স্যারের লেখা, বেশ বড় বই আর কি, কমলা রঙের একটা বই বা হলুদ বের করছে, হলুদ কোনাটার একটা বই। এখন এই বইয়ের বেশিরভাগ অনেকগুলো জিনিস কিন্তু বিসিএস এ কোনো কাজে লাগে না। তুমি দেখবা যারা এই বইটা কেউ পড়ছো, এখানে যারা আছো কেউ পড়ো নাই, কয়েকজন হয়তো পড়ছো, এই জাফর পড়ছে, যাই হোক এই বইয়ে দেখবা অনেকগুলো জিনিস আছে, যেমন মনে করো বিভিন্ন রাজসভার যে সীমানাটা ওটাও দেওয়া আছে ওখানে, বিভিন্ন কবিদের ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া আছে, এগুলো কিন্তু কোনো কাজে লাগে না, এগুলো বিশেষ পরীক্ষায় কোনো কাজে লাগে না। তুমি যদি কোশ্চেন স্টাডি না করো, তোমার পক্ষে জানা সম্ভব না যেটা কাজে লাগে না, তুমি কিন্তু অন্ধের মতো পুরোটা করে ফেলবা। বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটা করে। যদি আগে কোশ্চেন সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখো, এরপর রেফারেন্স বই পড়তে শুরু করো, তাহলে হবে কি জানো, একটা রেফারেন্স বইয়ের 2/3 পড়লেই চলে, 1/3 কোনো কাজেই লাগে না, একেবারেই কোনো কাজে লাগে না, ম্যাক্সিমাম 2/3। ওই 2/3টা তুমি বারবার পড়ো। আমি মনে করি একটা দরকার নাই এই ধরনের জিনিস একবার পড়ার থেকে দরকার আছে এই ধরনের একটা জিনিস 3বার পড়া অনেক ভালো, তোমার জন্য কাজে লাগবে, বিসিএস পরীক্ষায় হেল্প করবে তোমাকে এই জিনিসটা। পরেরটা এটা, এই গানটা শোনাবো না, গান শুনতে দেরি হয়ে যাবে। কয়েকটা জিনিস প্রথম বিসিএস হয় কি হয় না, এটা নিয়ে আমি কয়েকটা এক্সাম্পল দিই তোমাদেরকে। পথের পাঁচালী কার লেখা, কার তৈরি করা? সত্যজিৎ রায়। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। ওনার লেখার স্টাইলটা কেমন বোঝার জন্য ওনার কিছু কথা লিখবা, ওনার কিছু কলাম লিখবা। এই পেজটা ছেড়ে পাশের পেজে আবার আরেকটা কলামিস্টের নাম লিখবা, লিখে উনি কোন বিষয় নিয়ে কাজ করেন। ধরো একজন কলামিস্ট পানি নিয়ে কাজ করে, তুমি লিখো যে পানি নিয়ে কাজ করে। যেমন জাফর ইকবাল স্যার কাজ করে কি নিয়ে, আইটি নিয়ে, তুমি লিখো আইটি নিয়ে কাজ করে। রেহমান সোবহান স্যার অর্থনীতি নিয়ে কাজ করে, তুমি লিখো অর্থনীতি, এবং ওনার লেখার স্টাইলটা লিখে রাখো। রেগুলারলি ওনাদের লেখাগুলো পড়ো। এরপর বিসিএস লিখিত পরীক্ষা দেওয়ার সময় কি করবা বলো? রেফারেন্স হিসেবে তাদের নাম ব্যবহার করবে আর লেখাগুলোকে একটু নিজের মতো করে আর কি। আরো বলতে হবে, তোমরা কি বুঝো না কিছু? আর বলতে পারবো না, আচ্ছা। তুমি এই ধরনের করলে দেখবা বাংলাদেশ অ্যাফেয়ার্সে খুব বেশি হলে তুমি 20 থেকে 25 ইন্টারভিউতে, বিশেষ করে বিসিএস এর যে বিষয়গুলো দেখা হয় বলে আমার কাছে মনে হয়েছে, সেই বিষয়গুলোকে আমি লিখছি এবং আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি। একটু দেখো, ইন্টারভিউর টোটাল সেশনটা ইউটিউবে পাবো, সমস্যা নাই। ইউটিউবে জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার আড্ডা ছিল, কোনো ধরনের বাজে রিমার্ক করা যাবে না, বাজে মন্তব্য করা যাবে না। বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার বডি ল্যাঙ্গুয়েজ তো তোমার সম্পর্কে বলে। একটু আগে দেখছো না, অনেকে হয়তো অবচেতন ভাবে এই কথা বলার সময় এমন করে, এটা কিন্তু তোমার জন্য, তুমি খেয়াল না করলে কিন্তু তোমার সঙ্গে যে কথা বলতেছে সে কিন্তু খেয়াল করে। বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। মেন্টাল ম্যাচুরিটি, মানসিক পরিপক্কতা। তোমাকে অনেকগুলো প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো দেখে কিন্তু স্যাররা বুঝে ফেলবে তুমি চাকরিটা করার জন্য মেন্টালি ফিট কিনা। রেডি হুইচ, উপস্থিত বুদ্ধি। এক্সাম্পল দিয়ে বলি, 27 বিসিএস এর এক আপু আছে, উনি আমার ফেসবুক ফ্রেন্ড, সিনিয়র ফ্রেন্ড। তো উনি যেদিন পরীক্ষা দিতে গেছে ওই দিন ছিল ওনার জন্মদিন ছিল, কাকতালীয় ভাবে ভাইবা পরীক্ষা দিতে গেছে বিসিএস এ। ওনাকে প্রথমে দেখেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ। ওরে থ্যাংক ইউ স্যার, বসতেও বলে নাই। প্রথম কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ডু অন ইউর বার্থডেস? তুমি তোমার জন্মদিনে কি করো? সে বলছে স্যার আই ইউজুয়ালি প্লান্ট এ ট্রি অন মাই বার্থডে। আমি সাধারণত আমার জন্মদিনে একটা করে গাছ লাগাই। ওরা তো খুবই খুশি শুনে, ওয়াও নাইস নাইস বলছে, ইমপ্রেসিভ, এই কথাগুলো বলছে ওনাকে। পরে আমি তারা জিজ্ঞেস করলাম যে আপু আপনি কি আসলে জন্মদিনে গাছ লাগান? বলে কি ভাই আমি আমার লাইফে কখনো গাছ লাগাই। উইপ্রো, ইন্ডিয়ার একটা সফটওয়্যার ফার্ম আছে, নাম হচ্ছে উইপ্রো, ইন্ডিয়ার একটা লিডিং সফটওয়্যার ফার্ম। ওই লিডিং সফটওয়্যার ফার্মে এক স্টুডেন্টের ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো ওই স্টুডেন্টটাকে বিভিন্ন কোয়েশ্চেন করা হলো, অনেকগুলো পারছে অনেকগুলো পারে নাই। লাস্টে গিয়ে উইপ্রো যিনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, জিজ্ঞেস করলো দেখি তোমাকে আমরা একটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যদি তুমি এই কোয়েশ্চেনটা আনসার করতে পারো তোমার চাকরিটা হবে, আর আনসার করতে না পারলে চাকরিটা হবে না, এটা কনফার্ম। তবে তুমি চাইলে কোয়েশ্চেনটা অ্যাভয়েড করতে পারো, তুমি চাইলে অ্যাটেম্পট নাও করতে পারো। যদি তুমি কোয়েশ্চেনটার উত্তর করতে না চাও কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে তোমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা 50-50, হইতে পারে নাও হইতে পারে। তবে করে ভুল করে চাকরিটা হবে না, করে ঠিক করে চাকরিটা পাবা। এই লাস্ট কোয়েশ্চেনটাকে তুমি আনসার করতে চাচ্ছ কিনা? বলে স্যার করে না, আমি আনসার করবো। বলে একটু ভেবে বলো। বলে স্যার ভাববো না, আমি ভাবা শেষ। জিজ্ঞেস করছে দেখি বলো পৃথিবীতে কোনটা আগে আসে, দিন আগে আসে নাকি রাত আগে আসে? ওই ছেলে চিন্তা না করে বলে কি স্যার রাত আগে আসে।
তখন উইপ্রোর সিইও উনি বললেন রাত কেন আগে আসে বাবা, দিনও তো আগে আসতে পারে। তখন সে খুব গম্ভীরভাবে বলে, হেসে বলে, স্যার আপনি আমাকে প্রমিস করছিলেন লাস্ট কোয়েশ্চেন, আর কোনো উত্তর আর কোনো কোয়েশ্চেন করার কথা ছিল না স্যার। ওর চাকরিটা হয়ে গেছে, হ্যাঁ ও চাকরি হয়ে গেছে। ক্ল্যারিটি, থট ক্ল্যারিটি মানে হচ্ছে পরিষ্কারভাবে তুমি চিন্তা ভাবনা করতে পারো না। তোমাকে জিজ্ঞেস করতে পারে, ধরো তোমাকে একটা জায়গার ইউএনও করে পাঠানো হলো, ওই জায়গায় একটা দাঙ্গা লেগে গেল, মারামারি লেগে গেল, তুমি তখন কি করবা একটু তোমার ভাষায় বলো। এটা যদি তুমি ঠিক মতো বলতে না পারো তাহলে সমস্যা। এটা হচ্ছে থট ক্ল্যারিটি। ডিসেন্ট অ্যাপিয়ারেন্স, ডিসেন্ট অ্যাপিয়ারেন্স মানে কি, তোমার অ্যাপিয়ারেন্সটা ভদ্রচিত কিনা, ভদ্রস্থ কিনা সেটা একটু দেখতে হবে। ধরো আমি নিশ্চয়ই এই ড্রেস পরে ভাইবাইতে যাবো না, যাবো না। তারপর অনেকে জানাই ফেসবুকে, ভাইয়া কি ড্রেস পরে ভাইবাইতে যাবো। আমি বললাম তুমি যেটা ডিসেন্ট লাগে তোমাকে সেই ড্রেস পরে যাবা, ফর্মাল ড্রেস পরে যাবা। তারপরে বলে ভাইয়া কি পরবো আপনি বলে দেন। তখন রাগ করে বলি, ভাই সবুজ শার্ট পরবা, লাল রঙের প্যান্ট পরবা, হলুদ রঙের জুতা পরবা, বেগুনি কালারের টাই পরবা, ভালো লাগবে দেখতে। বলে কি ভাইয়া আপনি দুষ্টুমি করতেছেন, তুমি তো সেটাও বুঝে গেছো, তোমার তো মাথায় অনেক বুদ্ধি। তারপরেও বলে অনেকে, ভাইয়া আপনি কি পরে গেছিলেন বলেন। আমি আমারটা বলতে পারি, অসুবিধা নেই। আমি ফুল স্লিভ হোয়াইট শার্ট পরে গেছি, ফর্মাল শার্ট, ফুল হাতা আর কি, হোয়াইট শার্ট পরছি, তারপর ব্ল্যাক প্যান্ট পরছি, ফর্মাল ব্ল্যাক প্যান্ট পরছি, ব্ল্যাক বেল্ট ছিল, ব্ল্যাক টাই ছিল, ওখানে কি টাইটা খুলে গেছি, গরম লাগতেছিল, খুলে গেছি টাইটা, ব্ল্যাক টাই ছিল। এরপরে ব্ল্যাক অক্সফোর্ড শু ছিল, ব্ল্যাক মোজা ছিল, আর যাবো না ভিতরে। এরপর হচ্ছে তোমার ব্যবহারটা ভালো কিনা সেটা দেখে। কখনোই তোমাকে চাকরির জন্য অপরিহার্য মনে করবা না। তুমি কোনো কোম্পানির জন্য অপরিহার্য না, তোমাকে চাকরি দিতে কেউ বাধ্য না। তোমার ব্যবহার আদব কায়দা ভালো কিনা সেটা দেখে। তুমি যতই শান্ত শিষ্ট বিশিষ্ট হও না কেন, ওখানে গিয়ে একটু ভদ্র ভাব দেখাবা, এটা খুবই দরকার। এবং স্যাররা খুব পছন্দ করে, বিশেষ করে বিসিএস এ খুবই পছন্দ করে। তুমি যদি একটু বদমাস টাইপের হও আর কি, দুষ্ট টাইপের হও, স্যাররা কিন্তু ধরে ফেলে আনসার শুনে। এরপর হচ্ছে কমন সেন্স। কমন সেন্স তো বুঝতেছ, কোয়েশ্চেন জিজ্ঞেস করলে কমন সেন্স সম্পর্কে বোঝা যায় কতটুকু কমন সেন্স আছে, কতটুকু নাই। কুল টেম্পারামেন্ট, কুল টেম্পারামেন্ট মানে হচ্ছে ঠান্ডা মেজাজ। আমার এক বন্ধু বিসিএস এর ভাইবা দিতে যখন গেছে, সে একটা কোয়েশ্চেনের উত্তর পারে নাই, এবং ওই কোয়েশ্চেনটা খুব সহজ কোয়েশ্চেন ছিল। এরপর সে ধমক খাইছে একটা, ধমকের ফলে সে নার্ভাস হয়ে গেছে, আরো একটা জিজ্ঞেস করতে, সেটাও পারে নাই সে। খুব সহজ কোয়েশ্চেন ছিল, পারা উচিত ছিল। তখন স্যাররা করছে কি, ওর যে সার্টিফিকেট গুলো ছিল বুঝছো, সার্টিফিকেট গুলো নিয়ে মুখের উপর ছুঁড়ে মারছে, আক্ষরিক অর্থে মুখের উপর ছুঁড়ে মারছে। এই বেচারা কি করবে, থতমত খেয়ে গেছে, উঠে চেয়ার থেকে দাঁড়ায় বলে, সরি স্যার আমার ভুল হয়েছে, এটা আমার পারা উচিত ছিল। বলে ফাজলামো করতে আসছো তুমি এখানে, তুমি এই আনসার পারো না, এই কোয়েশ্চেন পারো না, কিসের জন্য আসছো? পাশের স্যার বলে কি, স্যার ও বোধহয় পিএসসির পাস দিয়ে যাচ্ছিল, আমাদেরকে স্যার একটু ভুলে গেছে, আমরা কেমন আছি দেখে গেছি। এই কথাগুলো বলাবলি করতেছিল। সে মাথা নিচু করে সার্টিফিকেটের ফটোকপি গুলো গুছায় সে আবার ফাইলটা সামনে দিছে, বলে স্যার আমাকে শেষবারের মতো সুযোগ দেন স্যার, আমার চাকরিটা খুব দরকার, আমার বয়সও শেষ। বলে তোমার মতো ছেলেপেলে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তোমাকে চাকরি দেওয়ার জন্য বসে আছি আমরা, যাও ফাজলামি করবো না, যাও পরের বিসিএস আসো। বলে স্যার আমি দিতে পারবো না বিসিএস। বলে বের হয়ে যাও। তারপরে আবার ধাক্কা মারছে। তারপরে বলে কি, স্যার আমাকে শেষবারের মতো সুযোগ দেন। তখন একটা স্যার শাউট করে বলে কি, তুমি যদি বেয়াদবি করো সারাক্ষণ এরকম না যাও, তাহলে কিন্তু তোমাকে পাবলিক সার্ভিস কমিশনের সকল পরীক্ষা থেকে আজীবন ব্যান করে দেবো, তুমি কোনো পরীক্ষা দিতে পারবে না। এটা শুনে তো কারো আর পড়ে যায়, পানি থাকে না। তখন সে চলে গেছে, বলে সরি স্যার আমার ভুল হয়েছে। তখন সে বলে থ্যাংক ইউ স্যার। এরপরে সে সুন্দর করে সালাম টালাম দিয়ে বের হয়ে যাচ্ছিল। বের হওয়ার সময় ঢাকা বোর্ডের চেয়ারম্যান স্যার পিছন থেকে ডেকে বলে, এই ছেলে তুমি কই যাও? বলে স্যার আপনি তো যেতে বলছেন। যেতে বললে যেতে হবে নাকি? পাশের জন বলছে, স্যার খুব লয়াল সিভিল সার্ভেন্ট হবে আপনাদের, খুব কমেডিয়ান সিভিল সার্ভেন্ট হবে, আমরা যা বলি তাই শুনতেছে। বলে আসো মিয়া, কিছু পারো না ভাই ভাই। স্যাররা কিন্তু ওনাকে চাকরি দেওয়ার জন্য ইচ্ছুক ছিলেন, এই কারণে একটু বাজায় দেখছে যে অ্যাডমিনে চাকরি পেলে সেটা করতে পারবে কিনা, কারণ অ্যাডমিন হচ্ছে একটা পিকুলিয়ার টাইপের ক্যাডার। তোমাকে এমন সব সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, এমন সিচুয়েশন ফেস করতে হবে যেখানে কোনোভাবেই মেজাজ গরম করা যাবে না। তো তুমি সেটা পারবে কিনা একটু দেখছে, কুল টেম্পারামেন্টটা দেখে। ওখানে কোনো কিছু পার্সোনালি নেওয়ার কিছু নাই, তোমাকে তোমার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য স্যাররা কিন্তু বসে নাই। পার্সোনালি আমার কোনো কিছু নাই, কোনো কিছুকেই। ইংলিশ ফ্লুয়েন্সি ভেরি ইম্পর্টেন্ট। তবে ইংলিশ ফ্লুয়েন্সি কতটুকু দরকার, ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য তোমরা কি কি করতে পারো, আমি খুব দ্রুত 10-12টা পয়েন্ট বলে দিচ্ছি, একটু মনে রাখবা। ইংলিশ ফ্লুয়েন্সি কাজ চালানোর মতো হলেই হবে, খুব ভালো ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে হবে নট নেসেসারি, মোটামুটি কাজ চালাতে পারলেই হবে, ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারলেই হবে। শুধু এটা করবে না, সেটা হচ্ছে ধরো তুমি কি বলবো, ইংলিশে কথা বলতেছো, ফরিদপুরের ইংলিশে কথা বলতেছো, এটা যেন না হয় আর কি। অথবা সিলেটি ইংলিশে কথা বলা শুরু করলাম। অনেকে কিন্তু আঞ্চলিকতার সমস্যা থাকে, ওই আঞ্চলিকতার সমস্যাটা ইংলিশের সরাসরি এফেক্ট ফেললে যেন না হয় আর কি।
তুমি যেটা করতে পারো, মুভি দেখতে পারো। মুভি দেখার সময় সাবটাইটেল অন করে মুভি দেখবে, আমেরিকান অ্যাকসেন্টের মুভিগুলো দেখবে। এরপর 10টার ইংলিশ সংবাদটা শুনতে পারো এবং আল জাজিরা শুনতে পারো, আল জাজিরা। টেড টক্স শুনতে পারো, টেড টক্স। টেড টক্সের স্পিচগুলো অসাধারণ এবং খুব আস্তে আস্তে বলে, বুঝে যায়, সবগুলো বুঝে যায়। ইউটিউবে বিভিন্ন ইন্টারভিউ ক্লিপগুলো দেখতে পারো ইউটিউব থেকে। এরপরে তোমার কোনো বন্ধুর সাথে ইংলিশে মাঝে মাঝে কনভারসেশন প্র্যাকটিস করতে পারো, তবে তোমার কোনো পণ্ডিত বন্ধুর সাথে করবে না, যে বন্ধু শুধু ভুলে ধরাবে, ওর সাথে করে কোনো লাভ হবে না। তারপরে কি বললাম, এরপর হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে ইংলিশে কথা বলতে পারো। আরেকটা ইফেক্টিভ ওয়ে হচ্ছে মোবাইলের রেকর্ডার অন করে, ভয়েস রেকর্ডার অন করে ইংলিশে কনভারসেশন করতে পারো, কথা বলতে পারো, এরপর শুনে দেখতে পারো কেমন শোনাচ্ছে। এই কয়েকটা টেকনিক আর মাথায় আসছে না, আমি 10-12টা টেকনিক ফেসবুকে লিখছিলাম, এখন আর মাথায় আসতেছে না, চট বলতেছি তাই হয়তো বা। এগুলো প্র্যাকটিস করে দেখতে পারো। আর প্লিজ এটা মাথায় আনবা না যে তুমি ইংলিশে থরলি কথা বলতে হবে, ওই জন্য তুমি পারবা না বিসিএস। নো, ইংলিশে মোটামুটি কাজ চালাতে পারলেই হবে। সিভিল সার্ভেন্টরা যে খুব ভালো ইংলিশে কথা বলে আমি দেখি নাই। আর একটা ভুল ধারণা অনেকের মধ্যে থাকে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস থাকলে ভাইবা হবে ইংলিশে। মিথ্যা কথা। আমি আমার অনেক বন্ধুকে দেখছি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস ছিল, ভাইবা হয়েছে অর্ধেক বাংলায় অর্ধেক ইংলিশে, চাকরি করতেছে অলরেডি। সো এটা ভুল একটা ধারণা। সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, তোমার একটা পরিস্থিতি নিয়ে কাজ করতে পারো কিনা। ধরো তোমার ফার্স্ট চয়েস ফরেন অ্যাফেয়ার্স, ফরেন অ্যাফেয়ার্সে তোমার ফার্স্ট চয়েস, তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমাকে যদি কোনো বিদেশি যদি কোনো বৈঠকে পাঠানো হয়, মিটিংয়ে পাঠানো হয় বাংলাদেশের পক্ষ থেকে, তখন তোমাকে বলা হলো তুমি ওই বিদেশিদেরকে বাংলাদেশের যে ট্যুরিজম, যারা তারা বাংলাদেশে বেড়াতে আসে, ট্যুরিজমে আসে, ওটা উৎসাহী করবে, উৎসাহী করে একটা বক্তব্য রাখবে। তুমি কিভাবে তাদের কনভিন্স করবে, এটা দাঁড়িয়ে বলতে হয় ইংলিশে। এই বিষয়গুলো তোমাকে মানে বলতে বলবে এবং সেগুলো দেখলেই মোটামুটি ওরা বুঝতে পারবে তোমার এই বিষয়টা তোমার মধ্যে আছে কিনা। একটু এগুলো নিয়ে প্রিপারেশন নিতে হবে। আর বিসিএস এ এবং যে কোনো চাকরির পরীক্ষাতে আইবিএতে 2 ধরনের কোশ্চেন করা হয়, একটা হচ্ছে ইনফরমেটিভ, একটা হচ্ছে নন ইনফরমেটিভ। ইনফরমেটিভ কোশ্চেনগুলো কেমন, পদ্মার দৈর্ঘ্য কতটুকু, পদ্মা নদীর দৈর্ঘ্য কতটুকু, এটার মধ্যে কোনো বানিয়ে বলার কিছু নাই। তুমি বলবা দৈর্ঘ্য এতটুকু, ওখানে শেষ, এটা হচ্ছে ক্লোজ এন্ডেড। কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো হচ্ছে নন ইনফরমেটিভ। তোমাকে বললো টেল আস অ্যাবাউট ইউর ফ্যামিলি, টেল আস হোয়াট ইউ হ্যাভ ডান সিন্স লাস্ট নাইট, তুমি গতকাল থেকে আজকে কি কাজ করলে ইংলিশে বলো। এগুলো হচ্ছে ওপেন এন্ডেড, কারণ এই জিনিসগুলো তুমি মনের মাধুরী মিশিয়ে বলতে পারো এবং তুমি কতটুকু ভাবতে পারো, কতটুকু সাজিয়ে বলতে পারো, এটা কিন্তু প্রকাশ পায়। বিসিএস পরীক্ষায় বেশি মার্কস বরাদ্দ থাকে নন ইনফরমেটিভে, ইনফরমেটিভে বেশি মার্কস বরাদ্দ থাকে না। আর বিসিএস পরীক্ষার মার্কিং হয় কিন্তু টোটালের উপরে। অনেকে বলে ঠোকার জন্য একটা মার্কস আছে, সালামের জন্য একটা মার্কস আছে, বসার জন্য একটা মার্কস আছে, সোজা হয়ে বসলে এত মার্কস, একটু হেলে গেলে এটি ডিগ্রি কমলে 2 মার্কস কমবে, এগুলো মিথ্যা কথা। টোটালটার উপর মার্কিং হয় বিসিএস এ। ওকে, এরপর হচ্ছে পরেরটা, এটা নিয়ে বলার কিছু নেই। পরেরটা এগুলো সময় নেই। পরেরটা একদম শেষের দিকে চলে যাও, গল্পগুলো বলছি না, আগেরটা। ওকে, 2টো গল্প আছে, গল্পগুলো একটু পড়ে নিয়ে আমি ফেসবুকে শেয়ার করব। তো লাস্টে এই কথাটা না বললেই নয়, সেটা বলছি। ফ্রেন্ডশিপ করার জন্য, ফেসবুকে ফ্রেন্ডশিপ করার জন্য কি রুল শিখাইছিলাম মনে আছে? যারা তোমাকে সব সময় ডিমোরালাইজ করবে, ডিমোটিভেট করবে, কষ্ট দিবে, অস্বস্তি দিবে, তাদেরকে বেটার হচ্ছে তাদের থেকে দূরে থাকা। এটা খুব ভালো। নেই কাজ তো কই। আচ্ছা, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনি এই কাজগুলো করেন কেন, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ান কেন, বিভিন্ন জায়গায় গিয়ে ক্যারিয়ার টানের কথা বলেন ঘন্টা পর ঘন্টা। আমি এটা কিন্তু আমার কোনো আর্থিকভাবে কোনো লাভ নাই, আর্থিকভাবে কোনো লাভ নাই। তো জিজ্ঞেস করে কেন এই কাজটা করি, তোমাদের অনেকের মধ্যে হয়তো প্রশ্নটা আছে, আমি একটু ক্লিয়ার করি। আমি যে দর্শন থেকে কাজটা করি, যে ফিলোসফি থেকে কাজটা করি, সেটা একটু বলি। ধরো তুমি কথা করতে পারো নাই, এই কাহিনী হয়েছে। একটু খেয়াল করো তো, তুমি যদি ওই পোকাটা দেখার পর যদি কফিটা যদি তখনই ফেলে দিতাম, তোমার খরচ হতো কত টাকা? 100 টাকা। যেহেতু তুমি ফেলে দাও নাই, ওটা নিয়েছিলা, ওটা বহন করে আসছো, তোমার ডাক্তারের ফিস গেছে, পেট খারাপ হয়েছে, একটা মুভি চলতেছে মনে করো, এই মুভিটা ফাটাফাটি মুভি, সবাই খুব দেখতেছে, তুমি সেই মুভিটার টিকিট কিনতে গেলা, তুমি চিন্তা করলে আমিও দেখবো, টিকিট পাও নাই, ব্ল্যাকের টিকিট কিনছো 100 টাকার টিকিট 200 টাকা দিয়ে, এরপর চলে আসলা বাসায়। বাসায় আসার পর